আর কি উচ্চ গলায় কথা বলতেছে। আমারে দেখে কি তোমার মানে আঙ্কেল মনে হয়? আমি তো আসছি তোমার জন্য। আমি বলি আমার জন্য বলতে বলে কি যে আমি তোমাকে বিয়ে করার জন্য আসছি। তো আমি আমার আঙ্কেল বলবো না, সেটা আমি তো ফায়ার। তারপরে পিয়ারা বলি কি থাক, আঙ্কেল বলো না, উনি তোমার বিয়ের জন্য আসছে, ভাইয়া বলো। এতে উনি সেটা মিথ্যা চলে গেছে, চলে যায় না, 2 দিন থাকতে চাইছিল, কারণ আমার একটা উপযুক্ত বিয়ে না করে মানে হলো আপনার ঘরে থাকতে চাইছে। হ্যাঁ 2 দিন সে বেড়াবে, সে দেশ থেকে আসছে তো 2 দিন। আমি বলছি যে বাবা আমরা গরিব মানুষ, আমি রাত হলে ঘরে তালা দিয়ে শুই, আমার শিয়ানা মাইয়া যুবক মেয়ে, তোমার সাথে একটা ঘটনা না হইলো, লোকে যদি বলে যে ঘটনাটা হয়েছে, আমি তোমার রাখবো না, তুমি পুরুষ মানুষ, মহিলা হইতা আমাদের মাঝখানে শুইতা। সেই জন্য সে রাগ করে চলে এখন গেছে। পুরুষ মানুষ দেখে মাঝখানে শুতে পারে নাই, না কেন রাখতেও পারবেন না ঘরে। না আসলো বেটা বিয়ে করতে, বিয়ে করে মানে জামাই হইলে তো বাসা থাকতে পারতো না। হ্যাঁ জামাই হইলো অবশ্যই আইন মতো সে থাকবে। আমিও বলে দিছি, আমিও মানে যাইতেই চাই না, জামাই হইলে তো তার আদর করে রাখবে। আমি তখন ওই রুমে, এই রুমে সে বসে আছে, এই রুমে বসে বসে সে মোবাইলে কথা বলতেছে। আর আমরা তাকে বসিতে বসতে পরে মোবাইলেই তার আত্মীয় স্বজনরে ফোন দিয়ে ঠ্যাস মেরে কথা কইস যে মেয়েরে দেখতে এসে, যে মেয়ের লগে ভাবলাম সংসার করবো বিয়ে করবো, অসহায় দেখা মায়ের দেখে কি মুখের কথা এত বড় বড় যে মানে অনেক কিছু বললো, ঠিক আছে ঠ্যাস মেরা। পরে আমি কি আর করবো, অসহায় দেখা চুপচাপ শুয়েছি। তো পরে দেখি উনি যাইবই না, যাইতেই চায় না, অনেক রিকোয়েস্ট করি যে আঙ্কেল মানে ভাইয়াই বলছি পরে দিয়া যে ভাইয়া আসলে এখানে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, যেহেতু এখন রমজান মাস। তো আমি তো বলছিলাম যে আমি আর কখনো লাইভে আসবো না, যদি কখনো বাধ্যতামূলক আসতে হয় তাহলে অবশ্যই আসবো। তো আমি যেহেতু চাই না তারপরও আসতে হয়েছে আর কি। কিছুদিন আগে মানে 2 দিন আগে আমাকে বিয়ে করতে একজনে আসে নোয়াখালী থেকে আমাদের বাসায়। আমি জানিও না, ইফতারের টাইমেই আসছে, আমি তখন শরবত গুলাইতেছিলাম, আর কোনো যোগাযোগও নাই, না বলেই আইসা পড়ছে। আসার পরে বলতেছে, কিছু বলে না, তো আমি ভাবলাম হয়তো বা আমাদেরকে সাহায্য করার জন্য বা এমনিতে দেখার জন্য আসছে। পরে আমার আম্মু তারে মানে ভাই বলে ডাকছে, আর আমি তার আঙ্কেল বলে ডাকলাম যে আঙ্কেল বসেন, এত দূর থেকে আসছেন, কি বলার জন্য আসছেন, বসেন এখানে। তখন বলে এই তুমি আমারে কেন আঙ্কেল বলো? অনেক খেপে গেছে সে, খেপে গিয়ে অনেক কথা বলতেছে, মানে সে আমার দাদার বয়সে ধরতে গেলে, হ্যাঁ স্বাস্থ্য মাস্ত সব দিক দিয়ে হচ্ছে অন্যরকম। তো আমি তারপরে বললাম আচ্ছা আঙ্কেল আপনি বলেন কেন আসছেন বা কি আসে বিষয়, আমাদের সাথে কোনো যোগাযোগ করলেন না, কি বুঝে আসলেন? সে খেপে গিয়ে আমার যাতা বলতেছে, মানে আমার সাথে তেমন ভালোভাবে কথা বলতেছে না আর কি, উচ্চ গলায় কথা বলতেছে। আমারে দেখে কি তোমার মানে আঙ্কেল মনে হয়? আমি তো আসছি তোমার জন্য। আমি বলি আমার জন্য বলতে বলে কি যে আমি তোমাকে বিয়ে করার জন্য আসছি। তা আমি পরে সবকিছু জানতে চাইলাম যে আপনার কি, আমি ফার্স্টেই বলতেছি আচ্ছা আপনার কি কোনো বউ বাচ্চা নাই? মিথ্যে বলবেন না। পরে বলে হ্যাঁ আছে, বাট ওগুলা তোমার দেখার বিষয় না, ওগুলা সাপোর্ট উঠাই পাই না, আছে কিন্তু না থাকার মতন। আমি বলি কেন? বলে তারা যথেষ্ট পরিমাণ বড় আছে, আমার ছেলে মেয়েগুলা তারা চলতে পারে, এমন না যে তাদেরকে আমার চলাইতে হয়, তারা চলতে পারে, আমার বউ সবাই চলতে পারে। তো তারপর আমি বললাম যে আচ্ছা আপনি আমাকে যে বিয়ে করবেন তাহলে আমার পায়ের চিকিৎসা করতে পারবেন বা আমার দায়িত্ব, আমার মায়ের দায়িত্ব নিতে পারবেন? বলে কি না সেরকম কিছুই পারবো না, কিন্তু আমার হচ্ছে কি আমি কোনো চাকরি, একটা ছোটখাটো চাকরি করে নাকি, ওই চাকরি করে তার যায় দিন, তো তার টিনের ঘর আছে, যেরকমই ঘর হোক আমি কই, সে একটা বৃদ্ধ মানুষ, তারে আমি বিয়ে করবো, সে আমার কোনো কিছু কইরা দিতে পারবো না, কিছু করব না, তার ছেলে মেয়ে আমার থেকে বড়, তার মানে ওয়াইফ আছে, তার সত্ত্বেও সে আমাকে বিয়ে করতে আসছে। তারপর আমি যখন শুনলাম তখন আমি বললাম দেখেন আসলে আপনি যেই ইচ্ছেতে আসছেন, যে এইগুলাতে মানে আসছেন, এগুলো আসলে সম্ভব হবে না, যেটা সত্য কথা ওইটাই বলে দিই, পরে আপনি কি ভাববেন না ভাববেন এটা দেখার বিষয় না। আমি ওনারা সত্য কথা বলছি যে দেখেন আপনি তো আমার বাবার বয়সী, আমার বাবাও কিন্তু এত বয়স হয় নাই আপনার থেকে, আমার বাবাও যদি বাইচা থাকতো এত বয়স হইতো না হয়তো বা, কারণ দেখেন আপনি আমার মাকে দিয়ে দেখেন। তো তখন সে আর কিছু না বইলা আমার মানে অনেক রিয়েক্ট করে, অনেক খারাপ রিয়েক্ট, যেমন মানে কিছু বলার ইয়ে নাই, ভাষা নাই তার।
তখন বলতেছে কি ঠিক আছে, আর কি করার, তোমরা যেহেতু চাও না একটা একটা মানুষকে বিয়ে করে সারা জীবন থাকো, সে তোমার পাশে থাকুক। আমি চাইছিলাম আমি যদি নুন ভাত খাই তোমারও নুন ভাত খাওয়ামো, আমি যেভাবে থাকবো যেখানে থাকবো তোমার সেখানে রাখবো, সেটা যদি তুমি না চাও তাহলে আর কি করার। পরে বলতেছে কি প্রতিবেদন দেখে খুব মায়া লাগছে আমার জন্য। মায়া লাগছে ভালো কথা, তাহলে আমাকে 2-4 টাকা দিয়ে সাহায্য করুক, বা আমার জন্য ভালো একটা ছেলে দেখুক, তার ছেলে আছে সেখান থেকে একটা ছেলে দেখুক আমার জন্য। বাপে বিয়ে করতে এসে আবার বাপের ছেলেকেও দিবে না, আমার কথা হচ্ছে মায়া লাগছে, তাহলে মায়া লাগলে এরকম কিছু করে বাপে দেয়। চাই বিয়ে করতে, এমন ছেলেকেও বিয়ে করাবে? এটা আপনি কি বললেন পিয়া? এই জন্য কি আমাকে বিয়ে করতে হবে? আমি তার মেয়ের বয়সী, আমাকে বিয়ে করতে হবে? মায়া লাগছে বললেই এত আমি কি এতই অসহায় হয়ে গেছি যে আমি বাবার বয়সী নানার বয়সী তাদের কাছে বিয়ে বসবো? আমার মন, আমি তো মানে আমি না হয় প্রতিবন্ধী হতে পারি, আমার শারীরিক তাহলে সমস্যা থাকতেই পারে পায়ের দিকে, আমার মন তো মানে এসব কিছু বলে না, মন তো প্রতিবন্ধী না, আমার তো একটা মন আছে, আমারও তো অনেক কিছু ইচ্ছে হয়, সেই ইচ্ছেগুলো হয়তো কি পূরণ করার তৌফিক আল্লাহ আমাকে দেয় না। কিন্তু তারপরে লোকটা কিভাবে খেপে গেল আমাদেরকে একটু বলবেন? ভাই বললেন, যে মানুষটা আপনাকে মানে এলো বর সেজে আসলো বিয়ে করতে, সে আবার ভাই হয়ে গেল, কারণটা কি? আমার আম্মু বললো যে ভাই এখানে বসেন, আর আপনি বললেন আঙ্কেল। আর আমার আম্মুরা বললো এই আপনি আমার ভাই কি লেগে কোন, আপনি আমার খালা, আপনি আমার মা, আমি আপনার মা কইতাছি, আপনি আমার ভাই কইতাছেন কি লেগে, কিসের ভাই, আমি কি আপনার ভাই হই, আপনার ভাইয়ের মতো লাগে? পরে আমার আম্মু কিছু বলে নাই, আর আমার আম্মু আর কিছু বলতে পারে নাই। আর আমার আম্মু এরকমই নরম মানুষ, তো কারোর সাথে তেমন একটা কিছু বলে না, এই জন্য। আপনার মা নরম, আপনি কি শক্ত? আমি আসলে কি মানে যারা যেটা বলি স্ট্রেট ফরওয়ার্ড, সামনাসামনি বলে দিই, এতে সে যত কিছুই হোক। তো বেচারা কি নিয়ে আসলো বিয়ে করতে এসে? বিয়ে করতে বিয়ে করতে আসছে বলতে কি আমাদের জন্য তেমন কিছু আনে নাই, ওই পুরান একটা আমার ছোট ভাইয়ের জন্য হুইল চেয়ার নিয়ে আসছে, আমি দেখিও নাই, এখন দেখলাম, ঠিক আছে, ওইটা নিয়ে এসে এখানে রাখছে। তা আমি যখন উনি চলে যেতেছে রাগ কইরা আমাদের সাথে খারাপ ব্যবহার কইরা, যে আমাদের অনেকটা অহংকার এই সেই, ঠিক আছে, তখন হচ্ছে কি আমি বলছি কি আচ্ছা আঙ্কেল যাওয়ার সময় আপনি আপনার গাড়িটা নিয়ে যান, আমাদের গাড়ি লাগবে না। হ্যাঁ, উনি বলছে কি না থাক, যেটা দিয়ে গেছি, এটার জন্য তুমি আমার জন্য দোয়া করো, সমস্যা নেই। আর এটা নাকি এটা তো পুরান গাড়ি, বলতেছে কি ওনাদের কে জানি ছিল, তো উনি মারা গেছে, এই জন্য হচ্ছে যে এই গাড়িটা দিয়ে গেল। তো আমি এখন খুইলা দেখলাম, এতদিন দেখি নাই, এই 2 দিনের মধ্যে দেখি নাই, আজকে দেখলাম যে অনেক পুরানো গাড়ি, চলবে কিনা আসলে জানি না। পিয়া, এক প্রবাসী ভাই আপনার জন্য 2000 টাকা দিয়েছে, আসলে জানি না সে নিয়ে বিয়ে করবেন কিনা, আবার আপনাদের দায়িত্বটাও নিতে চান, সেভাবে আপনাদের পাশে থাকতে চান, সেই কথাটি বলেছেন। আমরা সেই টাকাটি আপনাকে দিতে চাই, একটু টাকাটি নেন আপনি হাতে। হ্যাঁ, এখানে দেখেন কত টাকা আছে। 2000 টাকা। জি। তো উনি দায়িত্বটা নিয়েছেন যে আপনার মায়ের চিকিৎসার খরচাটা চালাবেন, আপনার চিকিৎসাটা করবেন, প্রতি মাসে 10,000 টাকা করে দিবে। হ্যাঁ, আপনি আসলে বিয়ে করবেন কিনা? সে কি বিয়ে করতে চাইছে? আপনাকে বিয়ে করতে চাইছে। আসলে সেক্ষেত্রে আমি কি বলবো, যদি তার ওয়াইফ থাকে, সন্তান থাকে আমার থেকে বড় বড়, তাহলে আমার পক্ষে তো বিয়ে করাটা সম্ভব না। হ্যাঁ, আমি তাকে ভাইয়ের চোখে দেখবো, সে যদি আমাকে বোনের চোখে বা একটা ভালো বোন হিসেবে দেখে, আমার মাকে সে মা বলে আর কি দাবি করে, একটা অসহায় মা হিসেবে, অসহায় বোন হিসেবে যদি আমাকে গ্রহণ করে, সেক্ষেত্রে আমি রাজি। আসলো আপনাকে বিয়ে করতে, আপনি বলতেছেন বোন আসে যে বোন হইতে চান, কারণটা কি? আসলে যদি তার ছেলে সন্তান বড় বড় থাকে, মেয়ে সন্তান থাকে বা ছোটই থাকে, আর তার বউ থাকে, আমার জন্য আমি চাই না কোনো মেয়ের, কোনো মানুষের মানে সেক্ষেত্রে তার যেমন তার যদি সন্তান থাকে তাদের মনে কষ্ট পাক, বা তার যদি ওয়াইফ থাকে তার মনে কষ্ট পাক। আমার জন্য এতগুলা মানুষের কষ্ট, এতগুলা মানুষের মনের মধ্যে আঘাত, আমি এগুলো চাই না। আমার ভালোটা দেখবো শুধু, তাদের ভালোটা দেখবো না। আমার মাকে, আমার ছোট ভাইকে খাওয়াইয়া পড়াইয়া বাঁচার জন্য আরেকটা মানুষের বিয়ে করবো, তার সংসার ভাঙ্গা। সে এমন আছে যে এখন বলবে যে হ্যাঁ আমি আমার ফ্যামিলি ওইটারও ফালাবো না, তোমারও ফালাবো না। এক ক্ষেত্রে যদি তার ফ্যামিলির তখন আমারে বিয়ে করার পর যদি আমার প্রতি ভালোবাসাটা বেশি এসে পড়ে, তখন তো আমি অপরাধী হয়ে যাব। আর কোনো মেয়ে কি চায় তার স্বামীর ভাগটা দিতে আরেকজনকে জেনে শুনে? এটা তো আমিও চাইবো না।
এই জন্যই আমি আসলে চাই না। এখন আপনাদের চোখে যদি আমি অপরাধী হয়ে যাই তাহলেও হলাম, সমস্যা নেই। কিন্তু এর আগে তো আপনাকে মানে হলো একজন ভাই বিয়ে করতে চেয়েছিল, সেটা আপনি তো মানে প্রথম বিয়েতে মত দিয়েছেন, বিয়ে করবেন, পাশে দাঁড়াবেন। নাম ছিল আব্দুল্লাহ, একজন প্রবাসী। না, আমি তাকে বলি নাই এই কথা, বিয়ে করব বলি নাই। কিন্তু সে তো এই এলাকায় অনেক লোকজনের টাকা পয়সা দিয়েছে, আপনাকে পাবে, আপনাকেও টাকা দিয়েছে, পরবর্তীতে আপনি টাকা ফেরতও দিয়েছেন। হ্যাঁ, আমি কারণটা কি? টাকা ফেরত দিছি। আমি তাকে এই আশা দিই নাই যে আমি আপনাকে বিয়ে করব। আমি বলছি যে আমি অসহায় মেয়ে, তো এটা বুঝে আমি আমার মা, আমার অসুখ, অনেক সবকিছু বলছি যে যদি এগুলা শুনে বুঝে আপনি আমাদেরকে হেল্প করতে চান, হেল্প করেন। তো সে আমার আম্মুরে বলতো, আমাদেরকে হেল্প করতো, মাঝে সাঝে টাকা টুকা পাঠাইতো আমাদের খরচ করার জন্য, আমাদের ডাক্তার খরচ করার জন্য। ওই যে অসুস্থ যদি হই, ঠান্ডা জ্বর এগুলো লাগে, তখন উনি দিত 1-2 হাজার টাকা, 3 হাজার টাকা করে দিত, এভাবে দিত। তারপরে হঠাৎ একদিন বলতেছে, এতদিন বলে নাই, বোন হিসেবেই কথা বলতো, বইনা বইনা করে ডাকতো, ঠিক আছে। তারপরে হচ্ছে হঠাৎ করে একদিন আমাকে বলে সে আমাকে বিয়ে করবে। তারপরে একদিন বলে যে ভিডিও কলে তার সামনে আসলাম। তখন সে আমাকে খারাপ নোংরা একটা করছে, মানে খারাপ কথা বলছে, নেগেটিভ একটা কিছু করতে বলছে তার সাথে। তাহলে নাকি সে আমাকে এত টাকা দিবে, অত টাকা দিবে, আবার আমাকে বিয়ে করবে। তারপর যখন আমি বুঝলাম সে খারাপ, তখন আমি তার আর কি সত্য সত্য কইরা বইলা দিই যে দেখেন, আপনি যে এরকম টাইপের মেয়ে ভাবতেছেন, আমি এই টাইপের মেয়ে না। তাকে অনেক অপমান করলাম আর কি, আমি সবকিছু বলে যে আপনি এরকম কেন হন, আপনার ঘরে আমার থেকেও বড় বড় মেয়ে আছে, ছেলে আছে, আপনি আমার নানার বয়সী, আজকে বাদে কালকে মইরাও যেতে পারেন, এক পা কবরে চলে গেছে, সময় থাকতে ভালো কিছু করেন। আমি একটা প্রতিবন্ধী মেয়ে হিসেবে আমার পাশে যদি দাঁড়ান, আল্লাহ আপনাকে মানে ভালো করবে, হাসুরের মাঠে পাইবেন। আমার পিছে যত টাকা খরচ করবেন হাসুরের মাঠে পাইবেন। এই বললা যে আমারে নোংরা নোংরা কথা বলবেন, নোংরা কিছু বলবেন, আমি আপনার সাথে নোংরামো করতে হবে, এরকম কেন? আপনি তো আমার নানার বয়সী, ভালো ভাবছিলাম। অনেক কিছু বলার পর সে আমার সাথে অনেক খারাপ করছে, বলছে যে আমারে মানে আমার পিছনে দরকার হয় 10 লাখ টাকা খরচ করব, তাও সে আমারে চায়, আমারে কারো হইতে দিব না, আমার জীবন নইলে নষ্ট করে ফেলবো, অনেক কিছু হয়ে গেছে ঝামেলা। তারপরে তো শেষমেশ আমি তার টাকা, সে দাবি করছে দিছিল 30,000 টাকার মতন, দাবি করছে হচ্ছে যে 1 লাখ টাকা। মানে এখন মিথ্যা কি একটা করছে আমার সাথে, যে আমি নাকি ওনার কাছে মিথ্যা অপবাদ দিছে, আমি নাকি 1 লাখ টাকা খাইছি বিয়ের কথা বইলা, তার সাথে নাকি বিয়েও বলছি, বিয়েও বসছি, এরকম অনেক কিছু মিথ্যা অপবাদ ছড়াইছে। আমাদের এলাকার অনেক মানুষের হাত করে নিছে ফোন দিয়া প্রতিবেদনের মাধ্যমে। তারপরে তাদেরকে টাকা খাওয়াই আমার অনেক জায়গায় আটকেছে, এলাকার মানুষ দিয়ে আটকে আমার মামা আসছিল তারে, ওইখান থেকে আমি ছুটে গেলাম। আমি অনেক পায়ে হাতে ধরে কান্নাকাটি করে ছুটার পরে আমি আবার মামলা করছি, যারা আমার বিরক্ত করতো আমাদের এলাকার, তাদের নামে মামলা করার পরে কমিশনারের কাছে গিয়া সবকিছু খুইলা বলার পর কমিশনারে আর কি পুলিশের কাছে পাঠাইলো। তারপর ওখান থেকে পুলিশের সবকিছু বলার পরে পুলিশেরা আসার পরে সবারে বইলা গেল। আর ওখান থেকেই পরে আস্তে আস্তে আব্দুল্লাহর ব্যাপারটা হয়ে যায়। পরে আব্দুল্লাহ আরেকজনকে পাঠায়, মেজর সাহেব, উনি এক সময় আর কি মেজর ছিলেন। আচ্ছা, এই যে বিষয়গুলো আমরা শুনলাম, মানে তারপরে তো মেজর সাহেব সমাধান করলেন বিষয়টা। জি হ্যাঁ। তো উনি কি কোনো খারাপ কিছু করতে চেয়েছিলেন? না, উনি অনেক ভালো ছিলেন। উনি ভালো ছিলেন। আমাদেরকে আরেকটা কথা বলবেন যে সব নানা, দাদা, আঙ্কেল এরাই বিয়ে করতে আসে, সব টেলিফোনে দেখতেন। আজ যে আঙ্কেল আসলো 2 দিন আগে বিয়ে করতে এসে, আপনার কাছে কেমন লেগেছিল? কেমন লাগবে বলেন আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে তখন আপনার কেমন ফিলিংস হতো, আপনার কেমন অনুভব হইতো? আমার অবশ্যই মানে খারাপই লাগছে যে আজকে অসহায় বলে, এরকম প্রতিবন্ধী বলে সবাই অন্য চোখে দেখে। বাবার বয়সী, নানার বয়সী, দাদার বয়সী, যে যেরকম পারতেছে ওইভাবেই আমার বিয়ের জন্য আসতেছে। সেইভাবে কেউ সাহায্য করতেছে না। আমি সাহায্যের জন্য প্রতিবেদন দিছি, কেউ সাহায্য তো করে না, বরঞ্চ শুধু বিয়ের অফার দেয়। সে নানার বয়সী হোক, বাবার বয়সী হোক, বা মানে বৃদ্ধ হোক আরো, সেগুলা ওনারা একটু কিছু মনে করে না। ভাবে যে একটা অসহায় মেয়ে, একটা প্রতিবন্ধী মেয়ে, তারা বিয়ের অফার দিলে হয়তো বা সে রাজি হয়ে যাবে, বিয়ে করবো, সংসার করবো। আসলে আমারও কি মতামত আছে কি না আছে, বা আমার মনটা কি চায় না চায়, এগুলো আসলে তারা বুঝে না।
পিয়া আপনার চাওয়াটা কি? আসলে আপনি বলছেন যে আপনাকে সহযোগিতা করে না, এই যে কিছুক্ষণ আগেও তো আপনাকে টাকা দিলাম, মানে 2000 টাকা, এটা কি সহযোগিতা না? এটা তো সহযোগিতা। ওই যে যারা আসে তারা তো সহযোগিতা করে না, শুধু বিয়ের অফার লাগতে আসে। এই নিয়ে 2-3 জন আসছে, আরেকজন আয়সা চলে গেল, সেও নোয়াখালী থেকে আসছে। আরেকজনও আসলো এদিন, উনিও নোয়াখালী থেকে। আরেকজন যে আসলো এর আগে, সেও একই, মানে বৃদ্ধ, এই তার বয়স অনেক, আমার মায়ের সাথেও যায় না, মানে এরকম। তাহলে আমি কিভাবে মায়ের সাথেও যায় না সেই মানুষ আসে আপনার সাথে? হ্যাঁ, আপনাকে আমার মায়ের বয়সের থেকেও তারা বয়স হয়। তাহলে আমি কিভাবে লজ্জা, আমারই তো একটা লজ্জা আছে, যে চোখের একটা লজ্জা শরম আছে না, যে এর সাথে যদি আমি বিয়ে করি, এর সাথে আমি কিভাবে একটা সংসার করব। আমারও তো একটা লজ্জা শরম বলে কিছু আছে, আমার তো তখন লজ্জা লাগবে। আল্লাহ, আমার মানে আমার বাবার বয়সী বা দাদার বয়সী, তার সাথে আজকে বিয়ে হইলো, তার সাথে কিভাবে ঘর সংসার করব, কিভাবে মন বসবে, এরকম কিছু একটা আছে না। বিয়ে করলেই শুধু হইলো? আসলে চাওয়াটা কি আপনার? তাহলে যে বিয়েটা করতে চাচ্ছেন, যে যে কোনো মানুষ আমার মায়ের দায়িত্বটা নিবে, চিকিৎসার দায়িত্বটা নেবে, আমি তাকে বিয়ে করব, তাহলে আপনার বলার ভিতরে তো একটু মানে ভঙ্গিমাটা একটু চেঞ্জ করা উচিত না? আপনার চাওয়াটা কি একটু ক্লিয়ার করবেন, তাহলে আর তার মানে বৃদ্ধরা ফোন করবে না, তাহলে কি জুয়ানরা ফোন করবে? আপনি কি চান জুয়ান ছেলেকে সাথে বিয়ে করতে? আমার জুয়ান ছেলে বলতে কি, ওই 25 বছরের হলে হবে, এত জুয়ান দরকার নাই। মানে 25 বছরটা জুয়ান? 25-26, হ্যাঁ। এরা কি জুয়ান নাকি? এরাও বুড়া? এরা বুড়া না, এরা পারফেক্ট বয়স আছে। তাকে আপনি 18 বছরের কোচি এমন কোন ছেলে চাচ্ছেন না এমন কিছু? তাহলে আপনার সাথে মিল হয়। আপনার বয়সটা কত? আমার বয়স 18। আমি 18 বছরের বা 19-20 এদেরকে চাইতেছি না। 25-26 হবে, এরা হচ্ছে কি বইয়ের মূল্য বুঝবে। বুড়োরা বোঝে না, কিভাবে বুঝলেন? আচ্ছা, বুড়োরা তো বুঝে, ঠিক আছে, কিন্তু তাহলে এক বউ থাকা শর্তে, আর ওই যে কি জানি কয়, বাচ্চা কাচ্চা থাকা সত্ত্বে কেন আবার বিয়ে করতে চায় বলেন? তার মানে যারা বাচ্চা কাচ্চা নাই তারা আসলে মানে আপনি বুড়ো হলেও করবেন? আসলে কি, ওই যে যদি বউ মইরা যেত, বাচ্চা কাচ্চা না থাকতো, সেই ক্ষেত্রে বৃদ্ধ না, মানে আমার থেকে আরেকটু বয়সে বেশি বড় হলেও সমস্যা ছিল না। হ্যাঁ, আপনাদের বয়সী হলেও সমস্যা ছিল না। এই লেগে যে বৃদ্ধরে বিয়ে করতে হইব তা তো না। আমার বয়স ভাই 40 বছর। আজকে মইরা যাবো, মানে বৃদ্ধ মানুষটার যদি আমি বিয়ে করি, তো সে বাইসাসে লাইসেন্স নাই, মারাও যেতে পারে, থাকতেও পারে। আপনি যে কালকে বেঁচে থাকবেন তার কি গ্যারান্টি আছে? তার তো কোনো গ্যারান্টি নাই। বেটা মানে বুড়ো হয়েও বউ মরে যাবে আগে, জুয়ান বউ মারা যাবে, তাহলে তো তারও তো আবার সে হলো আর মনে করেন হয়ে যাবে। এখন আমার যদি দেখেন, আমি যদি প্রতিবন্ধী মেয়ে, আবার যদি আমি বিয়ে করে আমার হাজবেন্ড যদি মইরা যায়, তখন আবারও তো আমারে, মানে আমার তো এই একই কপাল হয়ে গেল, তখন আরো বিধবা মেয়ে হয়ে যাব। মানে ঘরে যখন মানে হলো এই যে আঙ্কেল, দাদা, নানা, এরা কতজন আসছিল এই পর্যন্ত আপনাকে মানে বিয়ে করতে? 3 জন আসছে, নিয়া 3 জনই আসছে, 3 জনই অফার দিয়েছে, কারোটাতেই রাজি। এটা প্রথম তো একজন আসলো, তাকে আপনি ভাই বলেছেন, আপনার মা বলছে ভাই, আপনি বলেছেন আঙ্কেল, এর বাকি 2 জন তারা কিভাবে আসলো একটু যদি বলেন? তারাও না যোগাযোগ না করেই আসছে, কিন্তু শুধু আসার সময় মনে হয় আমার আম্মুরে ফোন দিছিল যে আপনাদের বাসায় আসতেছি, এরকম এরকম। তো আমারও আবার ফোন দিল, আমার আম্মু বলছে কি, পিয়া একটু ঠিকানাটা বলো তো, আম্মু কাজ করতেছি। পরে আমি বললাম, পরে বলতেছি কি, আচ্ছা আপনি কেন আসবেন জিজ্ঞাসা করলাম, বলে আসলেই বুঝতে পারবা। তো আমি বলছি কি, তা আমাদেরকে কি কোনো সাহায্য করার জন্য আসতেছেন? বলে দেখি সাহায্য করবো কিনা। তো বলছি আচ্ছা ঠিক আছে। পরে আসার পরে বিয়ের অফার দিল, বিয়ের অফার দেওয়ার পরে বলতেছে এরকম এরকম। তারপর আমি বললাম যে না, আসলে আমি কিছু বলি না, আমার আম্মুই বলে দিছে পরে দিয়ে ওনাদেরকে। বলার পর বলতেছে আচ্ছা ঠিক আছে, যে ব্যাপারে আসছি সেটা তো হইলো না। কি ব্যাপার আসছে একটু ক্লিয়ার করি বলেন। মানুষ তো মনে করেন বিয়ের জন্য, হ্যাঁ, তো বারবার আপনি বিয়ে মানুষ হলো বর পায় না আর আপনি ফিরিয়ে দেন, কারণটা কি? আমি ফিরিয়ে দিই, আমার মানে অনেকে কমেন্ট করছে যে এ তো বিয়ে করে না, ধান্দাবাজি করতেছে, এই বিয়ে করবে না আসলে, মানে হলো এভাবে বিয়ের কথা বলে মানুষের কাছ থেকে টাকা খাবে। অনেকে এই যে অনেক মানে কমেন্টে জানাচ্ছে, আচ্ছা দাঁড়ান, আমি তো কারোর কাছ থেকে টাকা খাই নাই বিয়ের কথা বলে, এখানে তো টাকা খাওয়ার কোনো প্রশ্নই আসে না। কেউ কি, আমি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না সত্যিকারের যে কারোর কাছ থেকে টাকা খাইছি বিয়ের কথা বলে। আমি বরঞ্চ বলি যে আমাকে যদি মানে অসহায় দেখে মায়া লাগে, তারপরে আমাদেরকে ভালো লাগে, তাহলে আপনারা সাহায্য করেন, না হলে না। এইভাবে বিয়ে করব, আপনাকে বিয়ে করব, এইভাবে টাকা দেন, এই কথা সেই কথা, এগুলা কিছুই বলি নাই। যারা সাহায্য করে তারা মন থেকে করে, তাদের ভালো লাগে, মায়া লাগে, এই জন্যই তারা করে। আমরা তো আজকে আপনার মানে হলো প্রতিবেদন করতে আসছি শুধু একটা কারণে, যে প্রবাসী ভাই টাকাটা দিয়েছেন সেই টাকাটা দেওয়ার জন্য আসছি,
হ্যাঁ, এবং টাকাটা পেয়ে সেই প্রবাসী ভাইয়ের জন্য আপনি কি বলতে চান? তার জন্য অবশ্যই দোয়া করব না ইনশাল্লাহ। আমি তো এখন যেহেতু রোজার মাস, রোজা রাখতেছি, নামাজ পড়তেছি। এতদিন অসুস্থ ছিলাম, রাখতে পারি নাই। তো এখন আল্লাহ রহমত করছে, তাই আমি রোজা রাখতে পারি, নামাজ পড়তে পারি। শুধু তার জন্যই না, সবার জন্যই দোয়া রইলো। যারা আমাকে ভালো চোখে দেখে তাদের জন্য, আবার যারা খারাপ চোখে দেখে তাদের জন্য, আর যারা যারা আমাকে হেল্প করছে, আগেও হেল্প করছে বা এখনো হেল্প করতেছে বা করতেছে, এখন করছে, তাদের সবার জন্য আমার দোয়া রইলো। দোয়া থাকবে ইনশাল্লাহ, কখনো দোয়া ফুরাবে না। আগে আপনাকে দেখতাম অনেক সাজুগাজু করে একদম লিপস্টিক টিপস্টিক দিয়ে মানে এলো মেকআপ টেকআপ করে ক্যামেরার সামনে লাইভে ব্যস্তেন, কিন্তু আজকে দেখলাম একটু ব্যতিক্রম, কারণটা কি? আগে হচ্ছে কি যে মেকআপ টেকআপ করতাম না। আগে হচ্ছে যেভাবেই আর কি আমি আসতাম, আমি আর কি চাইতাম যে আমার সব দিক দিয়ে আর কি একটু সেজে গুজে একটু পরিপূর্ণ থাকতে সবার মতন আগে। হ্যাঁ, আর এখন তো হচ্ছে যে আমার মন তো আর কি প্রতিবন্ধী না, তো আমি সেই ক্ষেত্রে আমাকে প্রতিবন্ধী ভাবতাম না। তো এই জন্যই হচ্ছে যে আসতাম, মানে যখনই লাইভে আসতাম বা কোথাও যাইতাম, নিজেকে একটু পরিপূর্ণ রাখতে চেষ্টা রাখতাম, একটু মুখের মধ্যে হালকা কিছু হলো দিতাম। এখন দিনা হতেছে কি আজকে হচ্ছে অন্যরকম কেন, যে এখন তো রোজার মাস, রোজা রাখতেছি, নামাজ পড়তেছি, এই অবস্থায় তো আমি আমাকে সাজুগুজু করতে পারি না, কারণ এইভাবে থাকাটা ভালো না। রোজার মাসে সবাই, খারাপ মানুষও তো রোজার মানে মাসে হচ্ছে যে পরিপূর্ণ হয়, পরিবর্তন হয়। তো আমিও তো সাজুগুজু করার দরকারটা কি? রোজা চলে গেলে ইনশাল্লাহ যদি আল্লাহ বেঁচে রাখায়, অবশ্যই তখন একটু একটু পারবো মানে সাজুগুজু করে থাকতে। এক মাস না হলে নাই সাজুগুজু করলাম তো কি হয়েছে? মানে কষ্ট লাগতেছে আপনার যে সাজুগাজু করতে পারতেছেন না? না, আমার কষ্ট লাগতেছে না, আরো ভালো লাগতেছে, ভালো হালকা হালকা লাগতেছে নিজেকে। ও, তো আপনি সাজ কাজ করলে ভারী ভারী লাগে? তখন তো একটু একটু ভারী ভারী লাগে। আচ্ছা, যা হোক, এখন আসলে যে বিয়ের বিষয়টা আপনার ক্লিয়ার করেন। এখন সত্যিকারের আপনার মানে এলো পায়ের চিকিৎসার জন্য আপনি এখানে আসছেন, নাকি মায়ের চিকিৎসার জন্য, নাকি আপনার জন্য, না আপনাদের পরিবারের সহযোগিতা করার জন্য? কোনটা আপনাকে ক্লিয়ার করতে হবে। এই বারবার লাইভে আপনি বিয়ে করার জন্য আসবে, ওই আঙ্কেলেরা আসবে, ভাইয়ারা আসবে, তারপরে দাদারা আসবে, নানারা আসবে, তাদেরকে আপনার পছন্দ হবে না, আপনার জুয়ান লাগবে। আসলে কোনটা ক্লিয়ার করে বলে দেন লাইভে আজকে, আপনার এর পরবর্তীতে যেন আপনার এই বিষয় নিয়ে না আসা লাগে, কখনো আসা যেন লাগে জাস্ট আপনি কাকে বিয়ে করছেন সেই বিয়ের মানে এলো আমরা যেন সে দাওয়াতটা পাই, বা দাওয়াত না পাইলেও আপনার বিয়ের এই কাভারেজটা যেন করতে পারি। বলেন, একটু ক্লিয়ার করেন। আমি আসলে আমি তো সবসময় আসি, আমাদের সাহায্য করুক সবাই। আর হচ্ছে যে আমার মায়ের চিকিৎসা, এখন আমার মায়ের ঈদের এক সপ্তাহ পরে। দর্শক, আপনাদেরকে একটুখানি বলে রাখছি, আপনারা এই মুহূর্তে যারা লাইভে রয়েছেন আমাদের দর্শক, আপনারা ভিডিওটি শেয়ার দিবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন। আমাদের ফেসবুক পেজটি আপনারা একটু ফলো দিয়ে রাখবেন। দর্শক, আমাদের যখন যেই ভিডিওটি আমরা করব এবং পোস্ট করব, সাথে সাথে আপনি পেয়ে যাবেন সবার আগে। দর্শক, আমাদের চাওয়াটা কিন্তু শুধু আপনাদের কাছে এটুকুই। আর এই পরিবারটির জন্য যদি আপনাদের একটু মায়া বা দয়া থাকে বা একটুখানি সহযোগিতা করে, যে অন্তত এই ভিডিওটির মাধ্যমে যাতে এদের পরিবর্তন আসে, একটা ভালো একটা অবস্থান হয়, সেই বিষয়টার জন্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে যত বেশি শেয়ার দেওয়া যায়। দর্শক, ভালো থাকুন এবং কমেন্টে জানাবেন প্রিয়া আসলে কেমন। অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন, অনেক বাজে মন্তব্য করেছেন, ভালো মন্তব্য করেছেন, অনেকে বয়স সম্পর্কে উল্লেখ করেছেন যে আমার বয়স এত, আমি বিয়ে করতে চাই। আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন, এই কমেন্টগুলো কিন্তু প্রিয়া দেখে, আমি তো মাঝে মাঝে দেখি। দেখেন। আচ্ছা, যে কথাটা বলতে চেয়েছিলেন বলেন। বলতে চাইছিলাম আসলে কি, আমার আম্মু তো অনেক অসুস্থ এখন, তো সেই ক্ষেত্রে আমার আম্মুর এই যে ঈদের এক সপ্তাহ পরে চিকিৎসা করব, ডাক্তার বলছে এক সপ্তাহ পরে অপারেশন করতে হবে। তো সেইভাবে যদি কেউ সাহায্য করতে পারে আমাকে, যেন সাহায্য করে, আমাদের ফোন নাম্বার দিয়ে দিব, বিকাশ নাম্বার। আর হচ্ছে যে আমার পায়ের চিকিৎসার জন্য আগে আসতাম, এখনো যদি কেউ আমাকে দেখে দয়া হয়, মায়া হয়, আমার পায়ের চিকিৎসার দায়ভার নিতে চায়। আমাদের সংসারে আমরা 3 জন মানুষ, আমার মা, আমি, আমার ছোট ভাই, 3 জনই পঙ্গু, আর দেখার মতন কেউ নাই। তো সেক্ষেত্রে যদি মায়া করে কেউ আমাদের দায়ভার নেয় তাহলে সমস্যা নেই, আল্লাহর রহমতে ভালো। আর একটু যে আমাদের জন্য বলছেন যে মানে দায়িত্ব নিতে, 10,000 টাকা করে দিবে, তারপর হচ্ছে যে আমার আম্মু চিকিৎসা করবে, সে দায়িত্বটা নেই। আমিও এটা চাই, আমার মানে আমি চাই যে কারো না কারোর উসিলায় আমার মা
ভালো হয়ে যাক, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাক। আমার মা সুস্থ মানে আমি দায়িত্ব তো নিবে আপনাকে বিয়ে করার জন্য। বিয়ে করার জন্য বিয়েটা পরে করব, আগে আমার মায়ের। কিন্তু যে বিয়ে পরে করবেন তার কি গ্যারান্টি আছে? সবাই তো বলে যে আপনি অনেক দুর্দান্ত চালাক। আসলে দুর্দান্ত চালাক এটা কি সবাই বলতেছে না আপনি বলতেছেন? না না, কমেন্টও বলতেছে যে লিখতেছে যে মানে এই মেয়েটি অনেক চালাক, মানে এলো কথা বলে এক, কাজ করে আরেক। যার ভাবনা যেরকম সে আমাকে বুঝবে সেরকম, ঠিক আছে? তো আমি আসলে সেরকম কিছু না, আসলে যেভাবে দেখতেছি আসলে ওভাবে না। আমি হচ্ছে আমার দিকে আমি ঠিক আছি আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে কি বিয়ে করব, হ্যাঁ বিয়ে করব ইনশাল্লাহ, যদি ভাগ্যে লেখা থাকে অবশ্যই বিয়ে হবে। জোর করে কিন্তু বিয়ে কখনো হবে না, জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে, আল্লাহ যদি রাখে অবশ্যই হবে। কিন্তু কি আগে হচ্ছে যে আমার দায়িত্বটা নেক, আমাকে ভালো ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য ব্যবস্থা করুক, আমার মায়ের চিকিৎসাটা করুক, আমার মানে খরচপাতি দেখ, আর আমার পায়ের চিকিৎসা যদি করতে পারে করুক, না করতে পারলে না করুক। তো বিয়েটা হচ্ছে যে সে তো বিদেশে থেকে তো একটা বিয়ে হইতেছে না, যদি সে প্রবাসী হয় তাহলে বিদেশ থেকে আসুক, আমাদের সাথে কথাবার্তা চলুক, চলার পর হচ্ছে যে আমার মায়ের চিকিৎসাটা হোক, তারপরে সে যদি আসে তার ফ্যামিলিগত ভাবে যদি বিয়েটা হয়, আর যদি ফ্যামিলিগত ভাবে বিয়ে না করে তো আপনাদের মাধ্যমে তো বিয়ে হবে, দেখবেন বুঝবেন, হবে ইনশাল্লাহ যদি ভাগ্যে থাকে। অনেকে তো চায় টেলিফোনে বিয়েটা করবে, যে আপনাকে সহযোগিতা করবে, টেলিফোনের মাধ্যমে বিয়েটা হবে, একটা রিপোর্ট হবে, যে অন্তত অনেকে দায়িত্ব নিয়ে দেখা গেছে যে বিয়ে করার জন্য মানে বর আছে 50 জন, বিয়ে তার 50 জনের সাথে পিয়ার হবে না, একজনের সাথে হবে। তো সেটা প্রকাশ হয়ে যাক, সেটা প্রকাশ্য মানে পিয়া বলতে হবে যে আমার বর অমুক, আমি তাকে বিয়ে করেছি, সে আমার দায়িত্বটা নিয়েছে। তাহলে বাকি যে 49 জন আছে তারা সরে যায়, যে তাদের থেকেও টাকা নিবে, আমার কাছ থেকেও নিবে, তাহলে তো মানে এলো পিয়ার একটা ব্যবসা হয়ে যাবে বিষয়টা। তা তো বিয়ে করবে না, দুদিন পরে আমাকে মানে এটা পড়লে দিবে, আবার সেই পুলিশের কাছে যাবে, আবার সেই কাজটা করবে। এই আমি কিন্তু পুলিশের কাছে তখন গেছি অন্য কিছুর জন্য, যেই হোক মানে মানুষের অন্তত কমেন্টের ভিতরে সেই বিষয়গুলো অনেক লিখতেছে, আমরা সেই কারণে বলছি। তা আপনি এটাকে ক্লিয়ার করবেন কিনা? আসলে আমি টেলিফোনে বিয়ে করতে চাই না, টেলিফোনে বিয়ে করলে কেমন দেখা যায় না, পুতুল পুতুল মনে হয়, নিজেকে খেলনা মনে হয়, খেলনা দিয়ে মনে হয় খেলতেছি এরকম। আমি এরকম কিছু চাই না, আমি বাস্তবে চাই যে বউ হতে, সংসার করতে, আরো মানুষের 8-10টা মানুষ যেভাবে সংসার করে ওইভাবে সংসার করতে চাই, ঠিক আছে? আমার স্বামীর সাথে একসাথে সংসার করতে চাই। তো সংসার করতে চান তো ওই বেটাটা তো মানে বিয়ে করতে চায়, সে বাইরা সম্মানী বাইরা যে মানে বর হিসাবে আসতে চায় তারা বিয়ে করতে চায়, তো সে তার পুতুলের সাথে তো বিয়ে করতে চায় না। পুতুলের সাথে কি সংসার হয়? আপনি কি নিজেকে নিজে পুতুল দাবি করতেছেন? না, আমিও তো মানুষ। তারা হচ্ছে কি আমার বাবার বয়সী, নানার বয়সী, ওরে আল্লাহ ওই দিন যে আসছিল তার স্বাস্থ্য মনে হয় এমন, তারপর কেমন আবার একটু দেখান। এমন, ঠিক আছে? এত বড় স্বাস্থ্য, এত স্বাস্থ্য, পেট এমন। আচ্ছা পেট অনেক বড়। বিয়ে করে আমার লাভটা কি? আমি একটা পঙ্গু মানুষ, আমি 8-10টা মানুষের মতন স্বাভাবিক করে হাঁটতে পারি না, সেভাবেই না। তাহলে তারে বিয়ে করে আমার লাভটা কি? তার তো আর কাঁধে করে নিয়ে আপনি হাঁটবেন না। সে আমারে বিয়ে করলে আমি কি আসলে আপনি কি ভয় পেয়েছেন? বাঁচবো আমি? আপনি কি ভয় পেয়েছেন? তাহলে অবশ্যই ভয় পাবো না কি? মানে বিয়ে করলে এত বড় মোটা লোক, মানে আপনি বিয়ে করলে বাঁচবেন না, কারণটা কি? তার এই যে পা আছে না, তার পা মনে করেন এমন মোটা, পায়ের মোটা, হ্যাঁ হাতের তো মোটা। যেমন লোকটা মোটা বা স্বাস্থ্য ভালো তা আল্লাহ তো দিছে, এটা আল্লাহর দান। এটা তো আল্লাহর দান, ঠিক আছে? আপনাকে আল্লাহ পঙ্গু বানাইছে। এখন আমি সেটা আমি বলতেছি না, তো তার কাছে বিয়ে বসলে আমি কি? আচ্ছা আপনারাই বলেন, আপনারা তো সবসময় বলেন না আমি নাকি এই আমি ওই, আপনারাই বলেন তো আপনাদের বিয়ে কি বলে? মানে আসলে তাকে বিয়ে করলে কি আমি বাঁচবো, আমি বেঁচে থাকবো? আমি যখন এখানে আসছি আসে বললাম যে প্রিয়া আপনি রেডি হন, আপনি বললেন যে আমি রেডি, আমি আগে খারাপ ছিলাম এখন ভালো হয়ে গেছি। এর কারণটা কি? কি কারণে বললেন এই কথাটা? হ্যাঁ আগে খারাপ ছিলাম এখন ভালো হয়ে গেছি বলতে, আগে হচ্ছে কি ওই যে সোনো মাখতাম, কথা শুনলেই যে আপনারা যদি আসবেন বলেন তখন একটু ক্রিম মাখতাম বা ঠোঁটে একটু কিছু দিতাম, এখন তো ওগুলা দিই না, এখন ভালো হয়ে গেছি না, তাহলে এখন যেভাবে আসি এভাবেই ভালো। মানে সাজ কাজ করলে মানুষ খারাপ হয়ে যায়, এটা কি আসলে সত্য? সত্য নাকি যায় না, আমি আর কি আমাকে বলতেছি। আচ্ছা, তো আপনি মানে হলো যে কথাগুলো বলছেন আপনি ক্লিয়ার করতে পারছেন না এখন পর্যন্ত, আমাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করবেন যে আপনার পছন্দের মানুষটা এই যে বাড়িটি 10,000 টাকা করে দিতে চাচ্ছে, সে তো চায় আপনাকে আগে বিয়ে করতে, টেলিফোনের মাধ্যমে বিয়ে করে কবুল বলতে চাচ্ছে। হ্যাঁ তাই বলতে চাচ্ছে।
এবং আমরা দায়িত্ব নিবে এবং সোশ্যাল মিডিয়াতে সে রিপোর্ট করবে এবং আমার নামটা তো প্রকাশ করবেন না, অন্তত আমরা যখন আবার আসবো এই বিয়েটা করার পর আমি তার খরচাটা চালিয়ে যাব কন্টিনিউ। তারপরে যেন আমি বিয়ের করার পর না করে যদি আমি টাকা খরচাটা চালিয়ে যাই, তো সেই মানুষটার সাথে আপনার কথা বলা দিব আমরা, কিন্তু আপনি সেটা তার সাথে কথাও বলতে পারবেন। কিন্তু আসলে আপনি কিভাবে এই বিষয়টা নেবেন আমাকে একটু ক্লিয়ার করেন। আপনি হ্যাঁ বললে হ্যাঁ বলবেন, না বললেন না, কারণ এটা কিন্তু মিথ্যে বলতে লাইভ চলতেছে কিন্তু। আচ্ছা আমি না তাহলে আমি তার সাথে কথা বলি, তার যোগাযোগ নাম্বার দিয়ে আমাকে কথা বলি, তার সাথে আমি কথা বলে বুঝি, তারপরে যদি বিয়েটাতে আমি মত দিই বা সে, তখন আমি আপনাকে জানাবো, তখন আপনি রিপোর্ট করেন, সমস্যা নেই। তার মানে হলো মতামত আপনার যদি একমত হন তাহলে বিয়েটা করতে আপনার কবুল বলতে রাজি। জি হ্যাঁ। যদি সে নানার বয়সী হয় কি করবেন? সেটা আমি পরে বলবো আপনাকে, সেটা সবার সামনে পরে বলবো। আঙ্কেলের বয়স যদি হয়? এক আঙ্কেলকে দেখে আপনি ভয় পেয়েছেন, তার মানে স্বাস্থ্য লোক মানে আপনার কাছে আসবে না বিয়ের দাবি করতে, আপনি তাদেরকে দেখে ভয় পান। আবার বলেন যে আমি কি বাঁচবো বিয়ে করলে? তাহলে ঠিকই তো আল্লাহ। আচ্ছা যা হোক, দর্শক আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন। এক ভাই তো রেগুলারলি মানে যে কমেন্টগুলো করে যাচ্ছেন একটার পর একটা মানে কমেন্ট করে যাচ্ছেন, কি বলবো মানে যত ভালো কমেন্টও করছেন খারাপ কমেন্টও করছেন, এর ভিতরে অনেকেই আছেন। তো আমি একটা কথা বলতে চাচ্ছি যে প্রিয়া, বিয়ে তো আপনি করবেন, কি এই বিয়ের নাটকটা কতদিন থাকবে? এই যে আজ করবেন কাল করবেন, জুয়ান ছেলেরা বুঝলো না, বুড়া মানুষরা আসে বিয়ে করতে। আচ্ছা পেয়ে গেলে তো অন্তত আমার এই যে এই কথাগুলো আর বলতে হবে না। এখন আপনাদের কাছে যদি নাটক মনে হয় তাহলে ঠিক আছে, আমি নাটকের বড় একটা অভিনেত্রী ভেবে নিতে পারেন, তাহলে আমার নিজের কাছে ভালো লাগবে। আমরা তো দেখেছিলাম আপনার মানে হলো এর আগে শর্ট ফিল্মও করতে দেখেছি, হ্যাঁ, কিন্তু সেই শর্ট ফিল্ম করতে গিয়ে কিন্তু এটাকে আবার বিয়েটাকে আপনার নাটক হিসেবে ব্যবহার করছেন না তো? মোটেও না। একটু জোরে বলবেন। মোটেও না। কিসের এই আপনার কাছে কি এরকম মনে হয়? আপনি তাহলে ক্যামেরা বন্ধ করেন। আমার কাছে আমার দেখে কি আপনার এই নাটকের ওই নাটকই মাইয়া মনে হয়? আমি নাটক করতে পারি? নাটক করলে তো আমি তাহলে অভিনয় করে অনেক টাকা টুকা পাইতাম, তাহলে তো আমার এই মানুষের কাছে আইসা হাত পাইতা। অনেকে অভিনয় করে ভাতও পায় না, পায় কিনা তা তো আমি আর জানি না, আমি তো ওগুলোর মধ্যে ঢুকি নাই। তাহলে কোনটা ক্লিয়ার করবেন আপনি? মানে কি আমার মনের মতন, মানে আমার মন আর তার মন যদি এক হয়ে যায়, মনের মতন যদি না হয় তাহলে বিয়ে করে লাভটা কি? কোন আর হয়েছে কি যদি এমন কাউকে পাই বিয়ের জন্য, তখন বিয়ের একটা রিপোর্ট করে দিবেন। এখন এটা আল্লাহ আমার নসিবে কবে রাখছে না রাখছে এটা কি আমি বলতে পারি? আচ্ছা এটা কি আমি বলতে পারি? মানে এটা আপনি বলতে পারেন না, তাহলে বিয়ে করবেন না আপনি, মানে হলো আপনি বুঝবেন না কাকে বিয়ে করবেন, কি ধরনের ছেলেকে বিয়ে করবেন আপনি বলতে পারছেন না। সবাই বিয়ে করবো সবাই আমার করবো, এটা কয়টা বিয়ে করবেন আপনি? একটা মেয়ে মানুষে কয়টা বিয়ে করতে চান আপনি? আমি একজনেরই বিয়ে করতে চাই, সে আমার মনের মতন হোক, আর আমারও সে বুঝানে, সে তারও আমি বুঝানি, বুঝাতে যেহেতু পা ফালানো ভালো, তাই না? দর্শক কিছুক্ষণ পরে কিন্তু আসল বিষয়টা প্রকাশ হবে, এই মুহূর্তে আমরা এই লাইভের ভিতরে দেখতে পাবেন। আপনার ভিডিওটি যত বেশি পারেন শেয়ার দিন, এবং প্রিয়া কাকে বিয়ে করছে সেটাও কিন্তু ক্লিয়ার করবে আমাদেরকে। প্রিয়া, এই যে আপনাকে না আপনি বিয়েটা সেটা আপনি বলতেছি আমরা, এই যে আপনার মানে হলো পান নাই, না যদি পাই ইনশাআল্লাহ হবে, যদি পান ইনশাআল্লাহ হবে। হ্যাঁ আমি বললাম না যে আমার দায়িত্ব নিতে চাচ্ছে, তার সাথে তো এখন আমার যোগাযোগ হয় নাই। যোগাযোগ হোক, তাকে আমি বুঝি, সে আমাকে বুঝুক, তারপর যদি মনের সাথে মন মিলে যায় তাহলেই বিয়ে। একজন কমেন্ট করছে প্রিয়া প্রতিবন্ধী, একটা প্রতিবন্ধীর কাছে প্রিয়াকে বিয়ে দেন। যদি আমার ভাগ্যে থাকে অবশ্যই আমি মেনে নিব, আমার কোনো সমস্যা নেই। আমার ভাগ্যে যদি থাকে তাহলে আপনারা দিয়ে দেন। ভাগ্যের উপরে কি আপনারা জোর করে? আপনি তো ভাগ্যে না, আপনি তো নিজের ভাগ্যর সিদ্ধান্ত নেন, আপনি মানে করবেন কি করবেন না। হ্যাঁ, যদি বর আইসা আসার সাথে সাথে যদি আপনি আঙ্কেল বলে বিদায় দেন তাহলে সেই বেটা কি বর হিসেবে বিয়ে করতে পারবে? ভাগ্য তো আপনি নির্ধারণ করে ফেলেন। মনের ইচ্ছা, বুঝছেন? মনের জিজ্ঞাসা করেন, মনেরে বলেন মন তোরা এমন করস কেন, অমন করস কেন, আমার জিজ্ঞাসা করার লাভ নাই। আমি মনের ইয়েতে চলি, মন আমার ইয়েতে চলে না। ও আপনি মনের ইয়েতে চলেন, মনের কিতে চলেন? আপনি একটু ক্লিয়ার করেন একটু। দর্শক অনেকে কমেন্ট করছে, ঠিক আছে, মানে অনেকে বলতেছে মেয়েটা অনেক পাকনা। মনের হুকুমে আমি চলি, মন আমার হুকুমে চলে না। পাকনা হবই, দিন দিন যত মানুষের সাথে কথাবার্তা বলে এখন একটু পাকনা হতেই হয়।
আমি তো একসময় বুঝতাম না করে কেমনে খ কয়, ঠিক আছে, আর এখন খ কারে কয় ক কারে কয় এটা ভালো করে বুঝতে পারি। আল্লাহ তৌফিক দিছে ইনশাআল্লাহ। করে কাকে বলে, খরে কাকে বলে সেটাও আপনি বুঝতে পারেন এখন। ক খ সব মানে শিখে ফেলছেন। পড়াশোনা কতটুকু করেছেন একটু শুনি। এই তো বেশি পড়ি নাই, 6-7 এর মতন পড়লাম। তারপরও সবাই বলে পড়াশোনা নাকি অনেক ভালো, এটাই। পড়াশোনায় আপনি ভালো? হ্যাঁ, মানে এই যে যাদের এই যে প্রতিবেদন করছি, তো যদি কারোর সাথে কথা বলি না, কথা শুনি না, যদি কারোর সাথে চ্যাটিং করি ইমুতে, তখন মানে ওই মতো চ্যাট করেন আপনি? হ্যাঁ, এই যে মানে কেউ আমাকে ফোন টোন দিলে যে আপনার ইমো নাম্বার আছে? আমি আচ্ছা আচ্ছা, ইমো নাম্বারও আছে, যা হোক বুঝলাম। তাই ইমো তো চ্যাট করেন, তার মানে হলো আর কি কি করেন বলেন? হোয়াটসঅ্যাপ মানে হলো, টুইটার মানে কোনটা কি আছে? আপনার ফেসবুক আছে কিনা? ফেসবুক আছে আপনার? না না, আর কিছু ইউজ করি না। আমরা দেখলাম আপনার অনেক আগে মানে ফেসবুকের ছবিগুলো মানে চমক দেখাতো, মানে হলো অনেক মানে। আরে আগের কথা ভুলা যান, আগের পিয়া কি আর আমি এখন আর পিয়া আছি? আগে তো আমি হাঁটতে পারতাম, এখন কি হাঁটতে পারি? এখন কি পিয়া মানে কি অন্য কারো হয়ে গেছে? আগের পিয়া নেই মানে কার পিয়া এখন? না আসলে আমি তো আমার পিয়াই আছি, কিন্তু আগে তো হাঁটতে পারতাম, এখন তো আর হাঁটতে পারি না। আগে তো অন্যরকম ছিলাম, এখন তো আরেক রকম। আগে অন্য জগতে ছিলাম, এখন আরেক জগৎ। একটু ক্লিয়ার করবেন মানে কোন জগতে ছিলেন আর কোন জগতে ছিলেন? স্বপ্নের জগতে ছিলাম, স্বপ্নেই বেশি ভালো ছিলাম, স্বপ্ন দেখতাম, স্বপ্ন দেখতে ভালো লাগতো। কিন্তু এখন আর স্বপ্ন টপ্ন দেখি না, এখন যা হয় বাস্তবতাতেই হয়, আর বাস্তবতাই পছন্দ করি। বাস্তবতা কিভাবে কি হয় না হয় বুঝে গেছি, ঠিক আছে। আগে স্বপ্ন দেখতেন, কি স্বপ্ন দেখতেন? ছোটবেলা অনেক স্বপ্ন দেখতাম, যখন পড়াশোনা করতাম তো তখন বলতাম আমি সবারে, ছোট থাকতে যখন হাঁটতে পারতাম, পড়াশোনা করতাম, বলতাম বড় হয়ে যদি আমার মানে বড় হয়ে যদি কিছু হই, সবাই বলে না যে বড় হয়ে পড়াশোনা করে কি হবা, তখন সবাই বলতাম আমি পুলিশ হমু, আবার বলতাম ডাক্তার হমু। যদি বলে ডাক্তার হয়ে কি করবা, আমি বলতাম যে ওই যে অনেকে আছে না গরিব মানুষ, তাদেরকে আমি নিজে বিনা পয়সায় চিকিৎসা করব, যাতে কেউ মানে টাকার জন্য চিকিৎসা না পেয়ে মারা যায় বা কিছু একটা হয়, এরকম অনেকটা ইচ্ছা ছিল ডাক্তার হব। তারপরে আবার ইচ্ছা ছিল পুলিশ হব। যখন কারোর সাথে একটু ঝগড়া হইতো ছোটবেলা, তখন ভাবতাম কি পুলিশ হবো। কেন এরকম ইচ্ছা হইতো? পুলিশ হলে তো তাদের মানে কারোর সাথে ঝগড়া হইলে তার অ্যারেস্ট করে নিয়ে যেতে পারতাম, কিছু হইলে, এরকম আর কি। মানে যাদের আপনার সাথে মানে ক্ষোভ আছে তাদেরকে আপনি অ্যারেস্ট করবেন, ঠিক আছে, এই তো মানে পুলিশে তার মানে হলো আপনার নিজের মানে যারা আপনার সাথে ঝগড়া করতো তাদেরকে। আচ্ছা যাও, কথা সেটা না, আপনি স্বপ্ন দেখছেন কিন্তু সেই স্বপ্নটার ভিতরে কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে চলে গেছেন। স্বপ্নটার ভিতরে কিন্তু আপনার কথার ভিতরে ছিল স্বপ্নটা অন্যরকম ছিল। এটাই ছিল। আচ্ছা, এটাই সত্য ছিল, এটাই সত্য। আর হচ্ছে তারপর আবার আরেকটা স্বপ্ন দেখতাম যে যখন আমার এই যে পায়ের অ্যাক্সিডেন্টটা হয়, দুর্ঘটনা এরকম হয়ে যায়, তখন আল্লাহর কাছে শুধু নামাজ পড়ে বলতাম, বা অনেক ইচ্ছা ছিল আমার আম্মুরও বলতাম, আম্মু আমার পায়ের চিকিৎসা করবেন না। আম্মু আমার একটা স্বপ্ন দেখা যেত ছোটবেলা থেকে, তখন তো বুঝতাম না, বলতো কি হ্যাঁ মা তোমার চিকিৎসা করে ইনশাল্লাহ ভালো করে তুমু। কিন্তু আমি বলতাম কখন, বলে কি হয়ে যাব, মানে মিথ্যে স্বপ্ন দেখে তো, মানে তখন যাতে আমি মন খারাপ না করি। বলতো কি যে টাকা জোগাড় করবো, তোমার ভাইরে নিয়ে কাজ করে গিয়া টাকা জোগাড় করবো, আস্তে আস্তে টাকা জোগাড় করে তোমার পায়ের চিকিৎসা করবো। আর বলতো কি আল্লাহর কাছে নামাজ পড়া বলতাম, আল্লাহ নাকি ঠিক করে দিব। তখন আল্লাহর কাছে নামাজ পড়া বলতাম যে আল্লাহ তুমি আমার পা আবার আগের মতন করে দাও, আমি যেন আবার আগের মতন হাঁটতে পারি, সবার সাথে খেলাধুলা করতে পারি, অনেক জায়গায় ঘুরতে পারি, মনের ইচ্ছাগুলো পূর্ণ করতে পারি। আমরা সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকটা ভিডিও দেখেছিলাম, একজন যে মানে যে জামাই তার বউকে ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়ায়, মানে তার মানে হলো অচল, যে কোমর থেকে মানে হলো তার দুইটা পায়ে পঙ্গু আপনারই মতন, কিন্তু তাদেরকে ঘাড়ে করে নিয়ে যেতেন। আপনার স্বামী আসলে আপনাকে কিভাবে নিয়ে বয়ে বেড়াবে সেটা আমার স্বামী জানে, আর আমি জানি না, আল্লাহ জানে আর আমার স্বামী জানে। এখনো হয় নাই, হয়ে নাই, তারপরে বুঝতে পারবো। আমার স্বামী জানে, স্বামী তো এখনো হয়নি, আগে স্বামী বলে ফেললেন, কাকে বললেন? আরে আপনি তো বলতে বলছেন, তার লাগি তো বললাম। ও আচ্ছা, না স্বামী বললেন মানে কি স্বামী আছে কি না সেটাও তো আবার বোঝা উচিত, কারণ হলো অনেকে আপনার নাই। আচ্ছা, তো এই যে বিয়েটা করছেন, যে মানুষটা দায়িত্বটা নিতে চাচ্ছে, তার সাথে যদি কথাবার্তা চূড়ান্ত হয় তাহলে কি বিয়েটা হবে? তাহলে ইনশাআল্লাহ হবে। কতদিন পরে? আপনি কি 6 মাস 1 বছর সময় লাগবে এমন কোনো কিছু? না, দেখি কাজের সময় লাগবে। আমরা একটু আপনার মাকে ডাকতে চাই, আপনার মা আসলে এটাতে রাজি কিনা।
আপনার মা তো মানে আমার মা রাজি। আমি বলে দিই, আমার মা এখন কাজ করতেছে, রোজাদার মানুষ, অসুস্থ মানুষ, এখন রান্না করতেছে। হ্যাঁ, তো আমি বলে দিই আমার আম্মু রাজি আছে। মানে আমার আম্মু রাজি বলতে কি, যদি মনে করে যে আমি এটারে মানে আমি তারে পছন্দ করলাম, তার কথার সাথে আমার সাথে ম্যাচ হইলো, তার সাথে আমার সবকিছুতে ম্যাচিং হইলো, হ্যাঁ কথাবার্তা সব দিক দিয়ে আমার ভালো লাগলো, তাইলে যদি আমি রাজি হই না, তাইলে আমার মা রাজি। কারণ আমার মনের উপর মা চাপ দিয়া কোনো কাজ করতে চায় না, কারণ ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করছে না, এই জন্য আমি যেন কোনো কিছুতে আঘাত না পাই, সেই কিছু আমার আম্মু করতে চায় না। প্রিয়া, শুরু লগ্ন থেকে আপনারা একটা কথা আমি বলতে চাই যে আপনার মানে সোশ্যাল মিডিয়াতে কিভাবে আসলেন, কিভাবে আপনার মানিলো এই সোশ্যাল মিডিয়াতে আসাটা হলো, এবং কি কারণে আপনার এই পায়ের এই সমস্যাটা একদম ক্লিয়ার করবেন আজকের এই ভিডিওটা। কারণ আপনার এর পরবর্তীতে আমরা বিয়ে যেদিন না ওই দিন বলছেন, হয়তো অনেকের ভিডিওটা চোখে পড়ছে, এখন অনেকের পরে নেই। আবার মাঝখানে দেখেছি যে আপনার যে ভাই, সে চাই বিয়েটা আগে করতে। আরে ধুর, ওর কথা বইলা লাভ আছে, ও ছোট মানুষ। কিন্তু ও তো মানে চায় না যে ভাই আমি করে এগুলো হচ্ছে দুষ্টুমি করে মজা করে, যে আমার বোনের বিয়েটাই বারবার দিতে চান। ভাই আমার কথা বলেন না, সবারে মজা দেওয়ার জন্য বিনোদন। আপনি আবার মজা দিচ্ছেন না তো? আমি বিনোদন দিতে আসি নাই কাউরে, বুঝছেন? কি দিতে আসছেন? আমি আসছি যে সবাই যেন একটু মায়া করে আমার জন্য, আবার সবাই দোয়া করে, হ্যাঁ, আর যেভাবে যে পারে হেল্প করে, হেল্প করতে না পারলেও দোয়া করে, এরকমই। আর হেল্পটা করলে আরো বেশি ভালো হয় আর কি আমার জন্য। কিন্তু আমি বিনোদন দিতে আসি না বারবার। না হলে আমি যদি বিনোদন দিতেই আসতাম, তাহলে এই রোজা থেকেও কিন্তু আমার আর আসতে হইতো না। এমন কিছু লোকে মানে এমন কমেন্ট করেছে, সে যে এত বাটপার, এটা ভাই সাংবাদিক ভাই আপনি না বুঝলে কিন্তু আমরা বুঝতে পেরেছি, আমরা তার সাথে কথা বলেছি। এটা কেন? আচ্ছা, ওনাদেরকে জিজ্ঞাসা করেন এটা কেন লেখেন তো আপনারা, কারা কারা লিখতেছেন এগুলা লেখেন, আপনি দেখি শুনি। আমি তো কি করছিলাম আপনাদের সাথে, কেন এরকম বলতেছেন? কিন্তু এই যে মানে বিষয়গুলো নিয়ে মানে যে মানে কমেন্ট, আপনি কি চান না আপনার ভিডিওটা নিয়ে মানুষ ভালো ভালো কমেন্ট করুক? একজন জিজ্ঞেস করছে যে পিয়ার বয়স কত, সে এত কম বয়সী জামাই দেখতে চাচ্ছে, জামাই পেতে চাচ্ছে, তার বয়স কত, তার অরিজিনাল বয়সটা কত? আমারে দেখে মনে হয় কি, বশির ভাই আপনি বলেন। ভাই আমার তো বয়স দেখে, আপনার চেহারা দেখে তো মনে হয় না। আমি তো আপনার সেই আজ থেকে 3 বছর আগে আপনাকে প্রথম সোশ্যাল মিডিয়া আমার ক্যামেরায় যখন আপনাকে বন্দি করেছে রাস্তায় ফুটপাতে দেখে, আপনি যখন যাচ্ছেন খুব ডিস্কো মার্কা একটা ড্রেস পরে, একটা ডিস্কো মানে একটা ডিজে, মেয়েদের যেভাবে নাচ গাছ মানে পোশাক আশাক থাকে, খুব ডিজে স্টাইলে দেখলাম আপনাকে। কি স্টাইলে ছিলেন একটু বলেন তো? ওই অবস্থানে দেখেছিলাম, ওই সময় যেমনটা দেখেছি এখনো তেমনই আছেন। সেই সময় যদি ভিডিওটা কেউ দেখতে চায় তাহলে দেখতে পারবে আমাদের সাত বাংলা ইউটিউব চ্যানেলে। আপনি তো আগে ডিজে ছিলেন। আগে ছিলাম অন্যরকম, তারপরে প্রতিবেদনে যখন আসলাম আস্তে আস্তে বাস্তবটা বুঝলাম, তখন থেকে চেঞ্জ হয়ে গেছি। আগে বুঝতে পারেন না বাস্তবটা কি জিনিস? না, আগে ভাবতাম যে আসলে আমি প্রতিবন্ধী না, যারা আমাকে প্রতিবন্ধী মনে করে তারাই প্রতিবন্ধী। আমাকে আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ সবকিছু করছে, আমি আসলেই হাঁটতে পারি, এরকম ভাবতাম। হ্যাঁ, আল্লাহর সৃষ্টি কোনো কিছুই খারাপ হয় না, তো এরকম আমাকে সৃষ্টি করার ইয়েতে আল্লাহর কোনো একটা কিছু আছে অবশ্যই, ভালোবাসে বলেই আমাকে এরকম বানাইছে। কারণ আমাকে দেখে আমি কতটুকু সহ্য করতে পারি, কষ্ট সবাই তো সহ্য করতে পারে না। সেদিন তাহলে আপনাকে রাস্তায় মানে রিকশায় আপনাকে তুলতে চাচ্ছিল না কেন রিকশাওয়ালারা? অনেকে হয়তো ভাবে যে মেয়েটা হয়তো ভাড়া দিতে পারবে না, এরকম ভাবে অনেকে, বা ভাড়া হয়তো কম দিবে। তারপর আমাদের বাসা তো বস্তিতে তেমন একটা কেউ আসতে চায় না ভাড়া, মানে ওই যে মেন রাস্তাতে পার হইয়া তারপর আবার বস্তির মধ্যে ঢুকতে হইব। আমাদের বস্তিতে কাঁচা রাস্তা, তো এই জন্য কেউ আসতে চাইতো না তেমন। এই যে কাঁচা রাস্তার কথা বলে দিয়েছেন, অনেকে তো পাকা রাস্তায় চলে অভ্যস্ত, তো আসল বড়রা তো মানে কাঁচা রাস্তায় ঢুকবে না। এখন তো মাশাআল্লাহ ভালোই হয়েছে রাস্তা, এখন মানে নগদে চেঞ্জ করে দিলেন কথা, কাঁচা রাস্তা পাকা করে ফেললেন। নগদে চেঞ্জ না, দেখেন আগে কি ছিল আমাদের বস্তির মধ্যে, মানে কাঁচা রাস্তা ছিল, এখন একটু পাকা রাস্তা হয়েছে, আগের থেকে একটু উন্নত হয়েছে। তো সেই সুবাদে কি প্রিয়াও কি উন্নত হয়েছে কিনা? কিন্তু এই যে প্রিয়ার বয়স কত, অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছে, মানে অনেক কথাবার্তা বলেছেন, মানে কিন্তু কি বলবো, শত শত কমেন্ট এক কথায় বলা যায়। আবার অনেকে পাবনা থেকে মানে হলো অনেক
অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন, মানে যে কি বলবো, সবার কমেন্ট তো পড়া সম্ভব না। আর দর্শক আপনারা যারা কমেন্টগুলো করছেন, প্রিয়া কিন্তু পুরো কমেন্টগুলো দেখেন, তার ভিডিওগুলো নিজে বসে বসে ঘরে সব ভিডিওগুলো দেখেন, এবং কমেন্টের ভিতরে যে আপনারা নাম্বারগুলো দেখছেন সেই নাম্বারগুলো দেখে দেখে কিন্তু প্রিয়া ফোন করেন। জি না, আমি করি না। করেন না? আমি কারোর ওই নাম্বার দিয়ে ফোন করি নাই। আমার কথা হচ্ছে যাদের ভালো লাগবে তারা নিজে ইচ্ছে ফোন করবে। আমি কেন নিজেকে নিজে ইয়ে করব, ছোট করব তাদেরকে ফোন দিয়ে? নিজে ছোট হয়ে যাবেন ফোন করলে? হ্যাঁ, ভাববে হয়তো বা অনেক কিছু, হ্যাঁ বুঝেন নাই, অন্যরকম ভাববে, এই জন্য আমি তাদেরকে ফোন করি না। এই জন্য ফোন করেন না? মানে এই যে অনেকে বলেছে, মানে যে আসলে যে কথাটা বলেছে, অনেকে কমেন্টের মধ্যে হচ্ছে মেয়েটা অহংকারী। আচ্ছা, তাদের কি ভাবনা নিয়ে আপনার অহংকার? আমি তো জানি না আমার কি নিয়ে অহংকার। তারা যদি ভাবে তাহলে আর কি করার আছে। আসলে কি, আমি সত্য কথা বলি, অনেকে যে আমার বিরুদ্ধে যাইতেছে না, এটা হচ্ছে যে আমি সবসময় সততার সাথে চলতে চাই, আর সবসময় যেটা আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দিই, মানে যেটা বলবো সামনাসামনি বইলা দিই। এখন তার ভালো লাগুক কি খারাপ লাগুক সেটা আমি ইয়ে করি না, বইলা দিই। এই জন্যই হচ্ছে যে আমি খারাপ হয়ে যাই। অনেকে খারাপ প্রস্তাব দেয়, সেখানে রাজি না হলে আমি খারাপ হয়ে যাই, আমার নামে নিন্দা জানাই। অনেকে বলে যে ওই যে বাচ্চা সহ অনেক মানে ঘর নষ্ট করে তাদেরকে বিয়ে করতে বলে, সেক্ষেত্রে আমি একটা খারাপ মেয়ে হয়ে যাই, অনেক কিছুতেই আর কি। তো এখন আবার হচ্ছে যে ওই যে আমি নিজেকে যখন বলি যে আমি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, হ্যাঁ আমি এখনো ওই অন্যরকম মেয়ে না, অন্যরকম মেয়ে হতে পারবো না, এই ক্ষেত্রে আমি হয়তো বা একটু অহংকারটা বেশি করি। মানে অন্য মতো হইতে পারবেন না, এটা কি বুঝাতে চান? খারাপ কিছু করতে পারবো না কারোর সাথে টাকার বিনিময়, সেটা নিয়ে আমি অহংকার করি। কেমন, এমন কি কোনো আপনাকে প্রস্তাব দেয়? হ্যাঁ প্রস্তাব দেয় না, বহু মানুষ প্রস্তাব দেয়। কি ধরনের কথাগুলো বলে একটু বলবেন? খারাপ কথা বলে। কিসের বিনিময় কি ধরনের কথাগুলো বলে একটু আরে এরকম অনেক, মানে মনে করেন তাদের হচ্ছে কি খারাপ খারাপ কথা যেগুলো হাজবেন্ড ওয়াইফরাও বলে না। হ্যাঁ আসলে এটা তো বলে হচ্ছে যারা খারাপ তারাই বলে, হাজবেন্ড ওয়াইফরাও এইসব কথা বলে না জীবনও। তো এর থেকেও খারাপ খারাপ কথা আমাকে জিজ্ঞাসা করে, তারপরে হচ্ছে যে এগুলা বলতে বলে, শুনতে চায়। তো তখন আমি কিছু বলি না, হয়তো বা তাদেরকে বুঝাইতে চাই, তো সেভাবে বুঝতে চায় না, বলে যে তোমার এত অহংকার কিসের, তোমার তো টাকা দিমু, হ্যাঁ এত টাকা দিমু অত টাকা দিমু, টাকার লোভ দেখায়, টাকার গরম দেখায়, যে আমি তার সাথে খারাপ কিছু বললে, খারাপ কথা বললে, খারাপ কিছু দেখালে সে আমাকে টাকা দিবে। সেক্ষেত্রে আমি রাজি হই না। এই জন্যই হচ্ছে যে বলে আমি হচ্ছে যে এটা ব্যবসা করি, আসলে এইভাবে আমার থাকার ইচ্ছা থাকে, আমি একটা ভালো কিছু করার ইচ্ছা থাকে না, একজনের সাথে সারা জীবন থাকার ইচ্ছা আমার থাকে না, অনেক কিছু। আচ্ছা এইভাবে কি কেউ থাকতে চায়? এইভাবে থাকার মতন? হ্যাঁ আপনার যদি আমার এতই পছন্দ হয় বিয়ে করে নেন, বিয়ের পরে আপনি আমাকে যা তা বলেন, আমার সমস্যা নেই, এখানে আমারও গুনাহ হবে না, আপনারও গুনাহ হবে না। এখন বিয়ের আগেই আপনার সাথে আমি এসব খারাপ কথা বলবো, টাকার লোভ দেখাবেন, টাকার লোভে পড়বো, এগুলা কি ভালো? সমস্যা নাই আমার, আমাকে যে যেরকম ভাবে ভাবতে থাকুক। যারা ভালো তারা ভালোই ভাববে, আর যারা খারাপ তারা খারাপ মন্তব্য করবি, ঠিক আছে? এখন তাদের জন্য আমি আমাকে খারাপ করতে পারবো না, নিজেকে খারাপ বানাতে পারবো না। প্রিয়া একজন মানে কমেন্ট করেছেন, যে উনি বারবার কমেন্ট করেছেন, অনেকগুলো কমেন্ট করেছেন। তিনি বলেছেন আমার কাছে একজন প্রতিবন্ধী ভালো ছেলে আছে, অনেক বড় লোক, প্রিয়া বিয়ে করবে? অনেক বড় লোক? প্রতিবন্ধী কেমন জিজ্ঞাসা করেন? ভাই আসলে প্রতিবন্ধীটা কি, চোখ নাই না, হাত নাই না, পা নাই, কোনটা নাই? কিসে প্রতিবন্ধী? বুদ্ধি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, কোনটা? একটু কমেন্টে জানান প্লিজ। তো তিনি অবশ্যই জানাবেন, আমরা সেটা আবার পুনরায় বলতে পারবো। যদি আপনার মতন যদি পায়ে সমস্যা হয় তাহলে আপনি কি করবেন? আপনার মতন যদি পায়ে সমস্যা হয় তাহলে কি করবেন? তাহলে হবে, আসলে তাহলে তো হইতেছে না, কারণ আমার পায়ের সমস্যা আমারই লাগে একজন। হ্যাঁ আমার যে হাজবেন্ড হিসেবে আসবে সে আমার পাশে থাকা দরকার। সে তো কোটিপতি ভাই, টাকা আছে তার, সে তো আরো 10 জন রাখতে পারবে। আপনার প্রবলেমটা কোথায়? তাহলে আমার প্রবলেমটা কোথায়? সে তো বলতেছে যে মানিলো তার মানিলো টাকা আছে, তাই না? অনেক বড় লোক সে, তাহলে সে তো মানে আপনার মানে আরো 10 জন লোক রেখে দিতে পারবে, সেই সুবাদে কি করবেন আপনি? প্রিয়া এটা হলো আপনার মানে এইটাই সুযোগ, আপনার মানে যে মানুষগুলো কমেন্ট করেছে, কমেন্টের সাথে সাথে উত্তর দিয়েছে, তারা আপনাকে আর ডিস্টার্ব করার সুযোগ পাবে না। উত্তর আপনার প্রেজেন্ট,
যা কিছু আপনি বলার এখনই সুযোগ পাচ্ছেন, সরাসরি উত্তরটা দিয়ে দিতে পারছেন। তা আপনি এটা কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি কি, আমি নিজে একটা প্রতিবন্ধী, হাঁটতে পারি না বলে যে কত কত প্রবলেম হয় এটা আমি নিজে বুঝি। তো এই যে মানে আপনি মানে এলো, তো আমি চাই যে আমার মতন প্রতিবন্ধী না হোক আর কি, অন্য কিছু সমস্যা হোক, সমস্যা নাই, অন্যরকম কোনো প্রবলেম হলে সমস্যা নেই, তবে আমার মতন যেন প্রায় প্রবলেমটা না থাকে। চোখ যদি না থাকে? চোখ না থাকলে সমস্যা নাই, আমি তাকে দেখিয়ে দিব, সবকিছু বুঝিয়ে দিব। এটা কি আপনার মানে মনের কথা? মনের কথা, কিন্তু কথাটার সাউন্ডটা তো অনেক স্লো হয়ে গেছে। মানে পায়ের সমস্যাটা হলে কি, আমি চাই যে আমার হাজবেন্ড আমাকে নিয়ে ঘুরুক, আর 10টা মেয়ের সাথে যেভাবে। যে মানুষটার চোখ নাই সে কিভাবে ঘুরবে আপনাকে নিয়ে? এখন আমি কি জানি সে কিরকম, আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে হবে, এটা আল্লাহর বিধান। আমি চাই যে আমাকে নিয়ে আমার স্বামী হাঁটুক, ঘুরুক, আমাকে কোলে করে নিয়ে কোথাও যাক। মানে আমরা এই কমেন্টটা তো দেখবো না, এই মানে আপনার এই ভিডিওতে এই যে কমেন্টগুলো আসতেছে যে প্রিয়া আসলে বিয়ে করবে না, প্রচন্ড রকমের বাটপার সে, সেই কথাবার্তার কাজের সাথে কোনোটাই মিল নেই। কোনটা চাওয়া আপনার? মানে হলো আপনার নিজের পায়ের চিকিৎসা, নাকি বিয়ে, না মায়ের চিকিৎসা, নাকি আপনার পরিবারকে সহযোগিতা? আমি সবকিছুই চাই, বিয়েও চাই, বিয়ের জন্য ভালো একটা ছেলেও চাই, সবকিছুই চাই। ভালো মেয়েকে বিয়ে করে মানুষ বউ নিয়ে যায়, শ্বশুর বাড়িকে আর কিছুই দেয় না। আর আপনাকে বিয়ে করলে কি কি দিতে হবে? আমারে বিয়ে করলে কি কি দিতে হবে? আমার মানে আমি তারে কি কি দিব? আপনাকে কি কি নিতে হবে? কারণ আপনার তো দেওয়ার কোনো সমর্থন নেই। না, আমার তো দেওয়ার সমর্থন নাই, এটা তো দেখতেছিস। তো আপনাকে কি কি দিতে হবে, দিয়ে নিতে হবে? আমাকে কিছু দিয়ে নিতে হবে না, তো কিছু আমার চাহিদা নাই, ভালোবাসা দিতে পারলে হবে, আর আমাদের দায়িত্বটা নিলে হবে। ভালোবাসা দিলে হবে? হ্যাঁ। ওই যে বলছেন মাসে মাসে 10,000 টাকাও দিতে হবে, এটা সে যদি পারে দিবে, না অবশ্যই দিবে। যদি না দিতে পারে? না দিতে পারলে নাই, কিন্তু না দিতে পারলে চলবো কিভাবে, এটাও তো কথা। চলবেন কি করে? আপনি, সে যদি না খেয়ে থাকে আপনিও না খেয়ে থাকবেন, সে যদি খেয়ে থাকে আপনিও খেয়ে থাকবেন, আপনার কি প্রবলেম? আপনার মায়ের তো একটা বোঝা কমলো। এটা বিয়ের পরে যে আপনারা মা এবং ভাই গ্রামে যায়, এখন হলো বিভিন্ন জায়গায় যায়, রাস্তায় যায়, টাকাটা তুলে সেটাই টাকা থেকে আপনিও খেতে পাচ্ছেন। আচ্ছা, এটা বিয়ের পরে হচ্ছে যে আমার স্বামী যদি না খেয়ে থাকে আমিও না খেয়ে থাকতে রাজি আছি। এখন আমার মায়ের ঘরে থাকবো, খরচপাতি যদি না দেয়, এটা তো অবশ্যই অন্যরকম দেখা যায়। আমাকে অনেকে ফোন করেছেন, ফোন করে এই কথাটা বলেছেন যে ভাই একটা প্রতিবন্ধী মেয়ে, তাকে দয়া করে বিয়ে করছি, এইটাই তো সবচেয়ে বড় বিষয়। আবার তার প্রতি মাসে মাসে তার মাকে দেখতে হবে, ভাইকে দেখতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। আমি তো সাথে সাথে বলি নাই যে আপনারা আমারে বিয়ে করেন, দয়া করেন, এটা তো আর বলি নাই। দয়া করে একারে বিয়ে করতে হবে, এটা তো অনেক না। তাহলে কি করে, কি দেখে বিয়ে করবে? ওই যে পাশাপাশি যে আমার ফ্যামিলিকে তার ফ্যামিলি ভাববে, মন মানসিকতা অন্যরকম থাকবে, ঠিক আছে, মায়া ভালোবাসা তার মধ্যে বেশি থাকবে, তাকেই বিয়ে করব। সে যদি গরিবও হয় তাকে বিয়ে করব, বুঝছেন? কেন করব? তার মন আছে, অন্য কিছু না থাকুক, টাকা পয়সা না থাকুক, মন আছে। আমার মারে সে মায়ের মতন ভাববে, কোনো সময় ফালাই দিব না। আমার ভাইয়েরে সে ভাইয়ের মতনই জানবো, কোনো সময় ফালাই দিব না। বলবো না যে প্রিয়া তোমাকে দেখতে পারবো, তোমারে চালাইতে পারবো, তোমার মারে চালাইতে পারবো না, তোমার ভাইরে চালাইতে পারবো না। আমার ফ্যামিলি যেন তার কাছে বোঝা না হয়। আচ্ছা, করুণা করে যেন এগুলা কথা না বলে। এগুলা কথা শুনলে কার ভালো লাগবে? কে বিয়ে বসতে চাইবে তার কাছে? তাহলে আমি নিজের স্বার্থটা বুঝলাম, নিজের স্বার্থের জন্য তাকে বিয়ে করলাম, সে আমাকে দেখলো, আমার ফ্যামিলিকে দেখলো না। ফ্যামিলি, আমার মা কি দোষ করছিল আমার পেটে নিয়ে? আজকে আমার বাপে মরে গেছে, আমারে আমার মা এত কষ্ট করে লালন পালন করে মানুষ করছে। মা যদি মানুষ না করতো তাহলে সে কি আমারে বিয়ে করতে পারতো? আমার মা তো ওই যে ভিক্ষা কইরা মানুষের লাথিসটা খাইয়া বুকের মধ্যে ধরে রাখছে আমাদেরকে। এখনো ইচ্ছে করলে তো সে পারতো তার জোয়ান্তি বয়সে সে বিয়ে করতে, আমাদেরকে ফেলে অন্য জায়গায় বিয়ে করে চলে যেতে। তখন তো আমরা অনাথের মতন, ওই যে টোকের মতন হয়ে যেতাম না, মানে রাস্তা রাস্তায় ঘুরতাম, তখন আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। আমার মা ভালো দেখে, মন মানসিকতা ভালো দেখে, মায়া দেখে, মোহাব্বত দেখে, সবকিছু বুঝে বলে আর কি আমাদেরকে নিয়ে এখনো আছে। যে যাই বলুক আমাদেরকে নিয়ে আসে। মামারা বিয়ের জন্য বলছে দেখা আমার মারে,
আমার মা এত কষ্ট করে এই বস্তিতে চলে আসছে আমাদেরকে নিয়ে, যাতে কেউ আমাদেরকে না পায়, আত্মীয় স্বজনের সাথে যেন কোনো যোগাযোগ না থাকে, আমার মারে কেউ যেন বিয়ে টিয়ে না দেয়। তাহলে সেই মারে আমি রেখা কিভাবে আরেকজনের বিয়ে করে এই মারে এই ভাইয়ের থুয়ে চলে যাবো? আমি তাহলে কি হারামি না? আমি একটা ইএমএ না? আমার মা তাহলে কি দোষ করছে? আমার মানে পেটে নিয়ে দোষ করছে আমার মা, যে আমার মারে এখন আমি মানে বুঝার বয়স হয়েছে, কেউ আমার বিয়ে করতে আসছে, তার বিয়ে করে আমার মারে আমি ওই সৎ মা ভাইবা চলে গেলাম? এটা কোনো কথা? আপনি তো সৎমা হিসেবে বেগেছেন। আচ্ছা, ওই যে মানে কমেন্টটা আসছে কি, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, সবই আছে, বুঝতে পারে, দেখতে পারে, কাজ করতে পারে, কিন্তু কথা বলতে পারে না, বোবা। আচ্ছা বোবা, তাকে বিয়ে করবেন কিনা? বুঝতে পারছি। আচ্ছা বোবা হলে হচ্ছে কি, আমি তো কথা বুঝবো না, তার একটা বললে সে কোনটা বলবে? বোবা মানুষ হলে তো আসলে কথা বোঝাটা মুশকিল। সে কি লিখতে পারে? লিখতে তো অন্তত আমি বুঝবো, কিন্তু আমি তো এইভাবে সারা সুর দিয়ে বুঝতে পারি না। আস্তে আস্তে মানে হলো বুঝতে বুঝতে বুঝবেন। আপনি কি প্রথমেই মানে আমি স্কুলে বুঝি গিয়ে না। আপনি ক খ সরসিরা আমি সব বুঝি পেরে না। গেছেন? আপনি তাহলে শুনেন, আমার এ নিয়ে 2টা বোবা ছেলে আছে, হ্যাঁ, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর ছিল। তারপরে হচ্ছে যে তার মানে বোবা ছেলে এর ভিতরে বর হিসেবে আসছিল আপনার কাছে? না, আমার তাহলে আসলে বিয়ে করতে চাইছিল। ওই যে আমি বুঝতাম না, আমার 2-3টা বান্ধবীরা বুঝিয়ে দিছে আমারে, আমি বুঝতাম না। সে আমারে দেখা পছন্দ করছে, করার পরে এখন সে শুধু আমারে বিয়ে করার জন্য পাগল হয়েছে। এখন আমি তো আর বুঝি না। ওই ছেলেটাও গরিব ছিল, যাই হোক, কিন্তু মাশাআল্লাহ সব ব্যবহার আচার ভালো ছিল, সালাম দিত এইভাবে আমারে, তারপরে আমিও সালামটা গ্রহণ করতাম। তারপরে যে কি বলতো এবার বুঝতাম না, ঠিক আছে? এমন করে ভালোবাসা দেখাইতো। কেমন দেখাইতো কেমন দেখেন? এমন করে ভালোবাসা দেখাইতো আমারে। আচ্ছা, তারপরে ওই যে নাকের এখানে বলতো যে আমারে বউ বানায় নিব, বিয়ে করব। তখন আমি বলতাম, আপনি কি আমারে বিয়ে করে খাওয়াইতে পারবেন? আমি এইভাবে দেখাইতাম। বলতো হ্যাঁ পারবো, অনেক সুখে রাখবো নাকি আমার সে। কিন্তু আসলে কি তার কথা আমি আলায় যেতাম, আমি বুঝতাম না। অনেক অনেক কথা আমি বলতাম, কিন্তু তার কোনো কথা আমি বুঝতাম না বলেই আমার বান্ধবীরা বলতো, আচ্ছা পিয়া তাহলে বাদ দাও, যেহেতু ছেলেটা মানে আপনাকে খাওয়াতে পারবে এটা বুঝতে পেরেছেন, আপনাকে বউ বানাবে সেটা বুঝতে পেরেছেন, তাহলে বুঝলেন না কোনটা? কোনো কিছু বুঝি না, আর কোনো কিছু বোঝেন না? তার নামটা কি সেটা বলতে পারে না। আস্তে আস্তে তো আপনি বুঝতে পারতেন, তাই না? তার বন্ধুরা বইলা দেয়, সেটাই বুঝছি। এখন তো এটা হলো টাকাওয়ালা পার্টি, এটা হচ্ছে পয়সা আছে ভাই, পয়সা আছে দেখে কি আল্লাহ, শুধু তা আপনার তো অর্থও নাই, হ্যাঁ সেটা তো অবশ্যই, পাও নাই, মায়েরও সমস্যা, ভাইয়েরও সমস্যা। লেখা দিতে পারবো আমি, বুঝবো আসলে কথা। বোন, আপনি আসলে কমেন্টটা করেছেন যে মানুষটি বোবা, আসলে মানে কথা বলতে পারে না, তিনি কি আসলে লিখে দিতে পারবে কিনা, পড়াশোনা জানে কিনা, লিখে অন্তত দেখা দিতে পারবে যে মানে এলো এই পিয়া কি চায়, মানে কোনো কথা বলা, এই বিষয়গুলো জানতে চাচ্ছে। আপনি যদি একটু কমেন্টে লিখে জানাবেন এবং ভিডিওটি একটু প্লিজ শেয়ার দিবেন। আপনি একটু বেশি বেশি করে আপনারা সবাই যদি ভিডিওটি শেয়ার দেন, তাহলে অনেক মানুষের কাছে ছড়িয়ে যাবে ভিডিওটি, এবং পিয়ার বিষয়টা আমরা ক্লিয়ার করতে পারবো। সে কি আমার দেখছে, সে আমার পছন্দ করছে? দেখেছে মানে কি, এখন ভিডিওটা দেখেছে বলেই তো তা আপনার কাছে প্রস্তাবটা তার এসেছে। ফ্যামিলি কি রাজি আছে? তার ফ্যামিলি যদি রাজি হয়, তার যদি মানে বউ বাচ্চা না থাকে, উনি লিখেছে, ভাই আমার কমেন্টটা দেখেন, তার যদি ছেলেটা প্রতিবন্ধী, কথা বলতে পারে না, বোবা, তারপরে প্রতিবন্ধী বোবা, অনেকগুলো কমেন্ট করেছেন। তারপরে ভাই আমার কমেন্ট দেখেন, তারপর আবার লিখছে ছেলেটা, একই কমেন্ট বারবার লিখেছেন। আচ্ছা তার ছবি পাঠিয়ে দেন, যে আপনি লিখতেছেন না তো, আচ্ছা সেই মানুষটার ছবি পাঠিয়ে দেন। আচ্ছা, যে মানুষটা মানে লিখছেন মানে তার ছবিটা পাঠিয়ে দিতে বলছেন, এই তো? ঠিক আছে, আমরা মানে তার কাছে বলবো যে মানে তার ছবিটা পাঠিয়ে দিতে। দর্শক, আমাদের যে মানে পরিচয়টা দিতে বলেন, পরিচয়টা, বাড়ি কোথায়, ঘর কোথায়, এবং পরিচয়টা দিতে বলেন, এবং কি করে, এবং অনেক কিছু তার কৌতূহল, মানে বুঝতে পারছেন সে রাজি রাজি ভাব, হাসি দেখে আপনারা বুঝতে পারছেন। কারণ হলো সে কোথায়, না না, এই যে বলতে পারছেন যে মানে কোথায় বাড়ি, কোথায় ঘর, হ্যাঁ, কি করে, কত কোটি টাকার মালিক, সেটা কি বলতে হবে নাকি? এত কথা কর টাইম নেই আমার। নামাজ আজান দিছে রে, আসরের আজান দেয় নাই? আজান দিয়েছে, নামাজও হবে। এবং আপনার মানে এই লাইভের ভিতরে আপনি অনেক কথা বললেন, আমরা কমেন্টের থেকে আমরা আর কোনো ইয়েতে যাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আচ্ছা আর আমার জন্য দোয়া করবেন। আর যে ভাইয়াটা নাকি আপিটা লিখতেছেন এগুলা, যে একটা মানুষের জন্য বলতেছেন, তো দেখেন আল্লাহর সৃষ্টি করা কেউই ছোট করে দেখতে হয় না। হ্যাঁ, ওনারাও মানুষ, আমরাও মানুষ, আপনারাও মানুষ, আমরাও মানুষ। তো সে যদি আসলে আমাকে পছন্দ করে থাকে, আমার নাম্বার দিয়ে দিব, নাম্বারের মধ্যে যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করাই দিবেন, ঠিক আছে? তো আর কি বলবো, কিছু বলার নাই। আমি এখন রোজা আছি তো, আর নামাজ পড়তে হবে। নামাজ তো সব সময় আগে, যে কোনো কাজ হচ্ছে পরে, সেক্ষেত্রে আর কথা বলতে চাচ্ছি না। আর যে আমাকে যে চোখে দেখেন দেখেন, সমস্যা নাই। আমার কথা হচ্ছে আমি নিজে ভালো তো জগৎ ভালো। পিছনে তো মানুষে অনেক কিছু বলে, সামনে সেটা কেউ কিছু বলতে পারে না। আর মানুষের পিছে থেকে অনেক মন্তব্য করতেই পারে, যার যেরকম ভাবা সে ভাবতেই পারে। এতে আমার কোনো মন মানসিকতা খারাপ করে আমি নিজেকে নিজে চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে? আমার একটাই কথা, যে আমাকে ভালো জানলে একজন উপরে আল্লাহ জানে, যে আমারে ভালো জানলেই হইলো। এই আমি মানুষের কাছে খারাপ যতই হই, আমার উপরে আল্লাহ ভালো জানলেই হইলো, ঠিক আছে? এইটাই। মানে কমেন্টগুলো পড়তে পাচ্ছি না, এমন কিছু কমেন্ট লিখেছে সেটা প্রকাশ করতে পাচ্ছি না। আবার এমন কিছু মানে খুব সুন্দর মার্জিত ভাষায় কমেন্ট লিখেছেন, কমেন্টগুলো করেছেন অনেক ভালো লাগার মতন, অনেক প্রশংসনীয়। তো প্রিয়া, আপনি কি চান মানে আপনাকে নিয়ে কেউ বাজে কমেন্ট করুক? এটা তো অবশ্যই চাই না, তারপরেও যদি সবাই করে তাহলে কি করার আছে? করতে থাকুক, তাদের মনের আসলে এগুলো বুঝিয়ে দেয় যে তাদের মন মানসিকতা কেমন। এইটাই, তারা আসলে মানুষদেরকে, অসহায় মানুষদেরকে কোন চোখে দেখে না দেখে, মানুষকে নিয়ে নিন্দা করতে ভালোবাসে, তো সেগুলো আর কি তারা দেখে। দেখাক, সমস্যা নাই। মানে এটা নিয়ে আপনার কোনো যায় আসে না? আমার যায় আসে না। যদি জীবনে বাঁচতে যাই তাহলে অনেক কিছুই পার হইয়া তারপর যাইতে হয়। তো এই কমেন্ট গুলা না হয় আমার মনে একটু আঘাত করলো, কি হয়েছে, হয়তো মনে ছোট হবে যে আসলে কি আমি এরকম, আমাকে দেখে এরকম মনে হয়, হয়তো এরকম নিজেও জানবো না কখন আমি এরকম কিছু করলাম বা কি আসে বিষয়, কেন মানুষ এরকম আমার পিছে লেগে থাকে, এরকম হয়তো মনে জায়গা দিবে। সমস্যা নাই, আমি কখন কি করছি না করছি আমার জানার মতো এরকম কোনো কিছু করি না কারোর সাথে, কারো মনে আঘাত দিয়ে কথা বলার চেষ্টা থাকি না, কেউ আমার জন্য কষ্ট পাক সেটাও আমি চাই না, এইগুলোর থেকে দূরে থাকি। তারপরও যদি সবাই আমাকে নিয়ে এরকম নিন্দা করে, ঘৃণা চোখে দেখে আমাকে নিয়ে এরকম খারাপ কথাবার্তা বলে, তো বলুক, আমার আসলে তার সেক্ষেত্রে কিছু বলার নাই। আমি আমার আল্লাহর কাছে ভালো হতেই হলে মানে আমার হবে, ওই দুনিয়াতে তো যেতে হবে, ওই দুনিয়াতে আল্লাহ আমাকে ভালো জানলেই হবে, আর কিছু চাই না। আমি সবকিছু করি আল্লাহর জন্য, কারণ এই যে এত কিছু মানুষে খারাপ খারাপ কথা বলে, এসবের প্রতিবাদ করি, মানে সততার সাথে থাকি, তার জন্য প্রতিবাদ করি আল্লাহর জন্য, যাতে আল্লাহ কখনো আমার প্রতি বেরাজ না হয়। আর এই জন্য যদি মানুষের মনে কষ্ট দিয়ে ফেলি, তাহলে আমি মানুষের কাছ থেকে এটাই বলবো যে আমি দুঃখিত, যে আমি আসলে এই জন্য দুঃখ দিয়ে ফেলছি, কিন্তু আমার কিছু করার নাই, সেভাবে আমি তাদের মতন হতে পারবো না। প্রিয়া, মানে কমেন্ট তো মানুষ অনেক ধরনের করে, মানে কারোকে মানে যার যার মনের অভিরুচি, যার যার ইচ্ছে মানে সেটা সে প্রকাশ করে। আর আপনি যদি কারোর সাথে খারাপ পরিচিত থাকেন তাহলে তো সে আপনাকে খারাপ বলবেই, আর যদি ভালো কিছু করে থাকেন তাহলে তো সে ভালোই বলবে। আমার জানা মতে আমি কারোর সাথে খারাপ কিছু করিনি, আমার জানা মতে এইগুলাই আসতেছে মনের ভিতরে, যে ওই যে আমি মানুষদের সাথে এটা বলছি যে আমি এরকম ধরনের মেয়ে হতে পারবো না, অনেকে খারাপ প্রস্তাব দিচ্ছে, সেই প্রস্তাবে রাজি হইনি, এই জন্য হয়তো আমার। এরপরে শীঘ্রই কিন্তু মানে যে মানুষটির কথা আপনি বলছেন, যে বয়সী, এবং সেই মানুষগুলোর ছবি এবং সবকিছু আমরা আপনার কাছেও পাঠিয়ে দিব, পাশাপাশি সেই ভাইয়ের সাথে কথাও বলে দিব। যদি আপনি সংযুক্ত থাকেন বা কথাবার্তা চূড়ান্ত হয়ে যায়, তাহলে কি আপনার মানিল বিয়েটার জন্য আবার সময় নেবেন কিনা, যে না আমি এখন তো করতে পারবো না, একটু সময় লাগবে আমার? আচ্ছা, সেটা তো তার সাথেই বুঝবো, তাই না? আমরা কি জানতে পারবো না? আপনারা জানতে পারলে হচ্ছে যে লাইভে যখন আবার আসতে হয় যদি, তখন বলবো। কিন্তু হ্যাঁ, বারবার লাইভে আসতে আর পারবো না, লাইভে আর আসবো না বেশি একটা। কারণটা কি? কারণটা এখন আর ভাল লাগে না, একটু হয়ে গেছি বিরক্ত। এইখানে লাইভে এসে তো আমার লাভ নেই, আমার তো কেউ ভালো চোখেও এখন দেখতেছে না, প্রতিবাদ করি বলে, ভালো প্রতিবাদ করি বলে সবাই খারাপ চোখে দেখে, কমেন্ট করে খারাপ, আবার সেইভাবে আমাকে কেউ হেল্পও করে না। হ্যাঁ, যারা হেল্প করে তারা ভালো ইয়েতেই হেল্প করে, যারা হেল্প করে তারা কিন্তু বারবার কথা বলতে চায় না, বারবার ইয়ে করতে চায় না।
তাদের কথা হচ্ছে হেল্প করার আছে, হেল্প করি, তারপরে আমাদের জন্য দোয়া টোয়া করে, তাদের জন্য দোয়া চায়, এই এতটুকু বলে রেখে দেয়। এখন আসতে ইচ্ছা না এটাই যে সেভাবে আর হেল্প পাই না, মানুষের কাছে সেভাবে আর ভালো কথা পাই না, আর নিজের লাইফে যেগুলা চাচ্ছিলাম সেগুলা হইতেছে না, এরকম। এই জন্য আর আসতে ইচ্ছা না। ওই যে দেখেন না কমেন্ট গুলা কি করে, আমরা তো এর আগে দেখেছিলাম মানে আমি অপরাধী না, তারপর আমাকে অপরাধী বানায় দেয়। আমরা তো প্রথম শুরু লগ্ন থেকে যখন আপনার মানে ভিডিওটি করেছিলাম, অনেকে মানে হলো আপনার চিকিৎসাটা করিয়ে দিতে চেয়েছিল আমাদের মাধ্যমে, কিন্তু আপনি টাকাটা বলেন যে না আপনার কাছে টাকাটা দিতে, সেই জন্য তো তারা অনেকেই মন করেছে যে মেয়েটা টাকা চাই কেন, আমরা তো তার চিকিৎসা করে দিতে চেয়েছিলাম, কেন টাকাটা চেয়েছিল, এই কারণে অনেকে সরিয়ে গেছে। এই বিষয়টা আপনি কেন করতেন? আসলে আমার তো তেমন একটা মনে নাই, করলে করতো, আপনাদের মাধ্যমে করলে আরো ভালো ছিল না। কিন্তু সেটা তো আপনি চান না, সেটা আপনি চেয়েছেন যে না টাকাটা আমার কাছে দিয়েন। না আমি সেটা চাইছিলাম, কেন চাইনি, আমিও তো বলছিলাম হ্যাঁ ওই সাংবাদিকদের মাধ্যমেই চিকিৎসাটা হয়ে যাক, আপনারা থাকেন, যে যেভাবে পারেন সাহায্য করেন। আপনাকে তো হসপিটালও নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তারও দেখানো হয়েছিল, কত টাকা লাগবে সেটাও বলা হয়েছিল, কত টাকা চিকিৎসাতে মানে খরচা হবে, ব্যয় হবে, সেই জিনিসটাও মানে হলো করতে বলছে। আপনি তো হসপিটালে গিয়েছিলেন না, আপনাকে ডাক্তার দেখানো হয়েছে না? হ্যাঁ সেটা হচ্ছে কি এক সাংবাদিক ভাইয়ের মাধ্যমে গেছি, সে আমাকে বলছে যে আসলে এটা কি হবে কিনা চিকিৎসা করে, নাকি আমি মিথ্যে বলতেছি, সেই কারণেই তার সাথেই গেছি, তাদেরই একটা জানাশোনা ভালো ডাক্তারের কাছে গেলাম। তো সেখানে ৮,০০০ টাকা খরচ হয়েছে, সেখানে ভাইয়াটা কিছু টাকা দিছে, আমি কিছু টাকা দিছি, দিয়ে ৮,০০০ টাকা খরচ করে চেক আপ টেক আপ করে ওই রিপোর্ট করে দেখাইলাম, দেখানোর পরে বলছে হ্যাঁ ভালো হবে, এই আর কি। সাংবাদিক ভাইটাই আমাকে সিএনজি ভাড়া দিয়ে নিয়ে গেছে, কিন্তু হ্যাঁ ওইভাবে তো কেউ তখন দায়িত্ব নেয় নাই, কিন্তু অনেকেই বলছিল কি যে হ্যাঁ আমি যদি কারো কাছ থেকে এরকম বলে যে আমি যদি আমার কাছে যদি ৩ লাখ টাকা থাকে, সেক্ষেত্রে একজনে হয়তো বা দিতে পারবে ৫০,০০০, একজন দিতে হবে ২০,০০০। আমিও বলছি হ্যাঁ যে যেভাবে পারেন দেন, আমার কাছে তো নাই, আমি তো শূন্য, আপনারা যদি দেন তাহলে তো আমি পরিপূর্ণ হব। সবাই তো পারবেন না, মানে একজনের ক্ষেত্রে তো সম্ভব না, সবাই মিলেমিশে যদি আমাকে ১০,০০০ টাকা করে বা ২০,০০০ টাকা করে বা ৫,০০০ টাকা করে ২,০০০ টাকা করে যে যেভাবে পারে ওভাবে যদি দিয়ে ওগুলা যদি আমি জমাই, একসাথে অনেকে দেয়, ওগুলো জমাই, তাহলে তো ৫ লাখ টাকা হয়ে যাবে, কিন্তু ওইভাবে তো দেয় না কেউ, দিলে যে ৫ লাখ। আপনার তো চিকিৎসার জন্য লাগবে হলো ৩ থেকে ৩.৫ লাখ টাকা, আপনি ৫ লাখ টাকা কিভাবে দেখলেন? ৩ থেকে ৩.৫ লাখ টাকা না, কত টাকা? ডাক্তার বলছে যে অপারেশন করতে মোটমাট হচ্ছে যে তাদের দিতে হবে হচ্ছে যে এই যে ৪ লাখ টাকা অপারেশনটা করতে গেলে, সে যে আমার পায়ে অপারেশনটা করবো মেডিসিন ওগুলাতে, আবার বেড ভাড়া থাকতে হবে বলছে ওখানে, যে কয়েকদিন আমার পায়ে সুস্থ হইতে লাগে, পা সুস্থ হইতে লাগে, ওনাদের ওখানে থেকেই চিকিৎসাটা হবে, তারপরে ওই যে আমার ওষুধ খরচ, এগুলা সব মিলিয়ে তো আমি বুঝতে পারছি যে মানে ৫ লাখ টাকা তো হবে, ৫ লাখ টাকা পড়বে, এটাই। তো এই পর্যন্ত মানে এলো আপনার মানে এলো ৩ বছর ধরে আপনার সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখছে, কত টাকা আপনি সহযোগিতা পেয়েছেন এই পর্যন্ত? আগে যা পাইছি তা তো খাইয়ে ফেললাম, এই যে লকডাউনের মধ্যে বের হইতে পারিনি, অনেক কষ্ট ছিল, ঠিক আছে, তারপর আবার ওই যে একজনের যে জরিপানা নিল, সেই জরিপানা ৪০,০০০ টাকা দিলাম, আর আমরা লকডাউনের মধ্যে খাইলাম, ঘরে থাকলাম, সেভাবেই তো খেটে শেষ, আর টাকা টুকা জমাইতে পারিনি। আর এখন তো আমরা এক কথা বলতে কি এখন তো চলতে অনেকটা কষ্ট হয় আর কি। কারণটা কি? এখন তো আর সেভাবে সাহায্য পাই না, প্রথম পাইছি, এখন আর সেভাবে সাহায্য পাই না। প্রথম আপনার জন্য প্রতিবেদন করা হয়েছিল তখন আপনি কি ধরনের সহযোগিতা পেয়েছেন, আর এখন কি অবস্থান? আগে সাহায্য পাইতাম, আগে সবাই ফোন দিয়ে বিকাশ নাম্বার বলে টাকা দিয়ে দিত, তেমন কোনো কথা বলতো না। এখন হচ্ছে কি ঘন্টার পর ঘন্টা কথা বলতে হয়, কিন্তু তারপরও সাহায্য দেয় না, বলে যে আপনারাকে বুঝি জানি, এমনকি বলে যে ইমো নাম্বারটা দেন, আপনাদেরকে বিশ্বাস হয় না, আপনাদেরকে দেখি, দেখার পরও কই টাকা টুকা দেয় না, ঠিক আছে, তখন বলে যে আচ্ছা দেখি ব্যবস্থা কিছু করতে পারি কিনা, এরকম কিছু। তো আমরাও সে আশায় থাকি, আর যে যেভাবে পারে তো দেয়, যারা পারে তারা তো দেয়, যারা মানে সাহায্য করতে পারে তারা তো দিয়ে দেয়, তারা এত কিছু জানতে চায় না, এত কিছু বুঝতে চায় না।
প্রিয়া, আমরা যতটুকু জানি যে আপনার মানিলো প্রথম ভিডিওটি করার পর আপনি ব্যাপক সহযোগিতা পেয়েছেন, পাশাপাশি হলো আপনি এর পরবর্তীতে গানে চলে আসলেন, নাচে চলে আসলেন, এর পরবর্তীতে আবার শর্ট ফিল্মে চলে আসলেন। এর কারণটাগুলো কি? গানের জন্য আপনি মাপ চাইলেন, নাচের জন্য মাপ চাইলেন, শর্ট ফিল্মের জন্য ক্ষমা চাইলেন, এগুলাতে কেন আসলেন? নিজেকে নিজে কি হিসাবে তৈরি করতে চাচ্ছিলেন? আরে আমি তো ওই দিনও বললাম আল্লাহ, এই প্রশ্নগুলো এখন আপনাদের মনে থাকে? আমার মনে এত প্রশ্ন নাই। আমি চাইছিলাম যে আসলে আমার যে প্রতিভাগুলো ছিল একটু তুলে ধরার জন্য, সবাইকে একটু বোঝানোর জন্য যে আসলে প্রতিবন্ধীরাও কিন্তু কিছু সবকিছুতে আর কি মানে থেমে থাকার মতন না। তারা ইচ্ছা করলে, তাদেরকে সাড়া দিলে অনেক কিছুই পারে, এমন না যে পারে না। এটাই আমি চাইছিলাম। আর ওই যে আরেকটা প্রতিবেদনের মধ্যে যখন আমি শর্ট ফিল্মের জন্য ক্ষমা চাইলাম, সেখানে তো বিস্তারিত সব জানানো আছে, বলা আছে। আর তখনের গুলাতেও তখন বলা আছে। এখন আর কিছু বলতে চাই না, আগের গুলা চলে গেছে। আগের কথা বাদ, আগের সাপোর্ট বাদ। আগের কথা শুনায় শুনায় মনের মধ্যে কষ্ট দিয়ান না আপনারা। কষ্ট দিলে ভাল লাগে না। এখন রোজার মাস, রোজা রমজানের দিন, পরে মুনাজাতে যায় যদি কান দি, পরে এই তো মানুষের আল্লাহ জানে, আল্লাহ কি করবো জানি না। আমি কিন্তু আমার মুনাজাতে গেলে আমার চোখ দিয়ে অনেক পানি পড়ে, আগের থেকে বইলা দিলাম। মানে এমনি আর চোখে পানি আসে না? এমনি এমনি তো আর আসে বলতে কি, আসলেও তো তেমন একটা বুঝতে দিই না, ওই যে মানুষের বুঝতে দিই না, ইয়া করি। মানে এটা সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখেছে, আবার এই ভিডিওটা যখন চোখের সামনে পড়বে সবাই আসলে ক্লিয়ার হবে বিষয়টা, যে না আসলে প্রিয়া যে জিনিসগুলোর জন্য সেই জিনিসগুলা ক্ষমা চেয়েছে, সেই জিনিসগুলা করবে। তো আপনি মানে হলো এই বিষয়টা নিয়ে ক্ষমা চাচ্ছেন এবং মানে এটা নিয়ে আর সামনে আসতে চান না, বা সোশ্যাল মিডিয়াতে কখনো মানে হলো শর্ট ফিল্মে যাবেন না? না, এগুলো তো তার কখনো যাব না, যাওয়ার ইচ্ছাও নাই। ইচ্ছা নাই? আপনি শর্ট ফিল্মে বা এই ধরনের কোনো কাজ করবেন না, গানের শিল্পী হতে চান না, নাচেও যেতে চান না? না, এগুলো আসলে কি মানুষের ময় মুরব্বীদের কথা শুনছিলাম, উঠতি বয়সে নাকি ফুর্তি জাগে। এরকম একসময় জাগতো যে আমি একটু নাচতে চাই বা গান গাইতে চাই, স্বপ্ন ছিল এরকম কিছু। যখন দেখতেছিলাম যে আমি আর হাঁটতে পারি না, তখন যদি অনেকেরই দেখি, অনেকেই প্রতিবন্ধী হয়েছে কি হয়েছে, বা অনেক কিছু হয়েছে কি হয়েছে, অনেক কিছুতে আগে যায় ইচ্ছা করলে, তো সেরকম কিছু আমি চাইছিলাম। তো ওরকম কিছু হয় নাই, আর হবেও না। আমি চাই না আর মানে, কারণ সেইভাবে মানুষ আমাকে ভালো দেখে না, ভালো চায় না, এই জন্যই আমি আর চাই না ইচ্ছাগুলোতে আর কি পা দিই। আর তখন তো ভুল হয়ে গেছে, ভুল তো মানুষের হয়। এখন সেরকম চিন্তা ভাবনা কিছুই নাই আমার। মানে উঠতি বয়সে ফুর্তি জাগে, বুড়া বুড়িরা কয়। এত পাকনা কথা শিখছেন কার কাছে? একসাথে সমাজে চলতে গেলে তো অনেক কথাই শুনতে হয় সবার কাছ থেকে। আপনি তো ঘর থেকে বেরোতে হতে পারেন না, চলতেই পারেন না, অন্যদিকে যেতেও পারেন না, তারপরও আপনি এই যে একসাথে চলতে গেলে অনেকের সাথে মনে হয় চলাফেরা করেন, অনেক উঠা বসা আছে, এমন কিছু কথাবার্তাতে ভঙ্গিমা বোঝা যায়। আমার যে নানি বয়সী বুড়ো মহিলাদের সাথে চলতে ভালো লাগতো। তারা অনেক দুষ্টুমি ফাজলামি করতো, মনের মধ্যে কোনো ইয়ে না রেখা কথা বলতো, তাদেরকে ভালো লাগতো, তাদের সাথে মিশতে ভালো লাগতো। আমিও দুষ্টুমি করতাম, নানি বইলে অনেক ইয়ে করতাম, তারাও। আসলে ছোটবেলা থেকে আপন নানিরে দেখি নাই তো, ওই অন্য মানুষদের নানিদেরকে নানি বইলা ইয়ে করতাম, মজা করতাম, এই আর কি। মানে অন্যের নানি আছে আপনার? আমরা তো নানিকে দেখি না। এই যে আপনি মানে আন্ডারকে মানে ব্যবসা বন্ধু, আপনার নানিকে মানে যে থাপ্পড় দিতে চাচ্ছেন, সেই জিনিসটা করতে চাচ্ছেন, এই কইতাছি কি ভাবছে যে আমার সৎ নানি ছিল, তো সৎ নানির কথা কইতাছে। সৎ নানি কি আপন নানি ছিল? ছিল না। সৎ নানি সেভাবে আদর করতো না, সেভাবে আমাদেরকে ভালো বুঝতো না, বুঝছেন? সৎ নানি ওই কাছে এলে দূরে ঠেলা দিত। সৎ নানিরা কেমন হয় তা তো জানেন। শুনছিলাম আমার মা। সৎ নানি? আপনার নানি কি দুইটা? হ্যাঁ, দুইটা। একজনের নানা দুইটা বিয়ে করছে? নানা দুইটা বিয়ে করছে। বাবা কয়টা বিয়ে করছে? বাবা কয়টা করছে আজব, আমি কি সেগুলো জানি? বাবা মারা গেছে এটাই জানি। আর নানা আছে না, নানা দুইটা বিয়ে করছে। নানি মারা যাওয়ার পর আরেকটা বিয়ে করছে। পরে ওই নানি নাকি সৎ নানি নাকি, মানে আমরা আর কি দেখি নাই, আমাদের আসল নানিরে দেখি নাই। ওই নানারে দেখছি, নানা আপন, মানে নানা তো আপন ছিল, নানা অনেক আদর করতো। বাবা মইরা যাওয়ার পর তো নানাই দেখতো আমাদেরকে, নানাই তো আমাদেরকে কষ্ট পাইতে দিত না। প্রত্যেক মাসে আমার নানাই আমাদেরকে দেখতো, চলাফেরার খরচ সবকিছু আমার নানা দেখতো।
তারপর একজনে কমেন্ট করছে যে মানে জন্মগত ভাবে মানে হলো পিয়ার পাটা কি প্রতিবন্ধী কিনা, কারণ এই জন্মগত হলে তো তার মানে পাটা ভালো হবে না। না না, এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। এই যে দেখে না, এই যে দর্শক কি দেখতেছে না, এগুলা তো সেলাই হয়েছে এখান দিয়ে এদিক দিয়ে তো কোনো অস্তিত্বই ছিল না, কোনো মাংস ছিল না, কোনো ইয়ে দেখা যাইতো, হাড্ডি দেখা গেছিল ওই দিক দিয়া যখন অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন হচ্ছে যে এই যে অপারেশন করছিল ওনারা, তারপরে অনেক অনেক ইয়ে লাগছে, সময় লাগছে এগুলা ভালো হইতে, শুকাইতে। এগুলো সময় লাগছে না? হ্যাঁ। তো এখন কি অবস্থা, এখন কি চলাফেরা করতে কি কষ্ট হয় কিনা আপনার? হ্যাঁ, কষ্ট হয়। এই কি যে কষ্টটা হয় একটু বলবেন? কষ্টটা হয় হচ্ছে আমি হাঁটুর দিয়ে হাঁটি না, হাঁটুর মধ্যে ওই যে খোঁচাখাচি লাগে, ওইভাবে ব্যথা পাই। তারপর হচ্ছে যে কোনো কিছুতে পার হইতে পারি না, ওইভাবে উঁচা জায়গা হইলে পার হইতে পারি না। মানে কোন জিনিসটা হলে আপনি সহজভাবে সহজলভ্যভাবে আপনি চলতে পারবেন, কোনো আপনার প্রবলেম হবে না, কষ্ট হবে না? আমার পায়ের চিকিৎসাটা হইলে। পায়ের চিকিৎসাটা, কিন্তু পায়ের চিকিৎসাটা তো অনেক ব্যয়বহুল। সেটা যখন আপনাকে সহযোগিতা মানুষ দুই হাতে করতো জোরালোভাবে প্রতিদিন, মানে হলো আপনার দেখা গেছে একসাথে 4টা বিকাশ নাম্বার আমরা পেয়েছিলাম, যেই বিকাশ নাম্বারে তো টাকা যাচ্ছে না, মানে হলো মানে লিমিট ক্রস করতো, তারপর পরের বিকাশ নাম্বারটাও লিমিট ক্রস করতো, এরপর আরেকটা বিকাশ তাও লিমিট ক্রস করতো, মানে 4টা নাম্বার পর্যন্ত আমরা বিকাশ নাম্বার পেয়েছিলাম। তো সেই সময়ের দিনগুলো আর এখনকার দিনগুলো কেমন লাগতেছে আপনার কাছে? তখন ফোন ধরলেই টাকা আসতো। এখনকার দিনগুলা অন্যরকম, দুঃখজনক। আর আগের দিনগুলা, আগে তো আমি অনেক হাসি খুশি ছিলাম, তখন আরো বেশি ভাল লাগতো, হাসি খুশি ছিলাম। ভাবছিলাম হয়তোবা এই ইয়েতে, এই উসিলায় হয়তোবা আমাদের দুঃখের দিনগুলা, কষ্টের দিনগুলা শেষ হয়ে যাবে, হয়তোবা সুখের দিন আল্লাহ দিবে, এরকম ভাবতাম। তো সেভাবে তো আর ওরকম কিছু হয় না। অনেকে আশা দিছিল যে তুমি অ্যাকাউন্ট খুলেও, ব্যাংক অ্যাকাউন্ট খুলো, এত তো টাকা দিব, যখন আমার অ্যাকাউন্ট ছিল না। কিন্তু অ্যাকাউন্ট ঠিকই খুলছি, তখন আর কেউ সেভাবে আর টাকা টুকা দিল না, এই অ্যাকাউন্ট খুলে ঠিকই রেখে দিছি ঘরের মধ্যে। একজন কমেন্ট করছে, সেই কমেন্টের মধ্যে বলছে যে ওর কাছে অনেক লক্ষ লক্ষ টাকা আছে। মিথ্যে কথা। আচ্ছা, কত কত লক্ষ টাকা আছে বলেন, আইসা নিয়ে যান, সমস্যা নাই, দেখাতে পারলে আমি দিয়ে দিব। তাহলে আর এই বস্তিতে ভাঙাচোরা ঘরে থাকতে হতো না, যেখান দিয়ে হচ্ছে প্রত্যেকদিন বৃষ্টি আসলে এই যে প্রত্যেকটা ইয়েতে দিয়ে পানি পড়ে, ঠিক আছে। আবার হচ্ছে যে এখানে থাইকা মানুষের সাথে যে মানুষে অনেক রকমের মন্তব্য করে, সেই মন্তব্যগুলো শোনা লাগতো না। আর এই যে মিডিয়াতে আইসা, সবার সামনে সোশ্যাল মিডিয়াতে আইসা এত বাজে কমেন্টের আশাও করা লাগতো না, ঠিক আছে। একজন কমেন্ট করেছে যে কথা বলতে পারে না, সেই ব্যক্তি আবার কমেন্ট করেছে, বলতেছে যে নাপি তুমি যে এত কথাবার্তি বলো, বেটারা কিন্তু পালাইবো, আচ্ছা পালাই, বিয়ে কইরা আবার পরিবারের দেখতে হইব, সহযোগিতা করবে, এটা কি সম্ভব? এটা যদি না সম্ভব হয় তাহলে আমার ধারে কিছু করার নাই। এখন আমি স্বার্থপরের মতন আমার মাকে রেখে, ছোট ভাইকে রেখে যেতে পারবো না, আমি তাদের কাছে বাধা। যদি বিয়ে হয়, আমার ফ্যামিলির দায়ভারটা যদি নিতে পারে কেউ, সেভাবে হবে। আর যদি না নিতে পারে, তাহলে আমি মরেও যাব, কিন্তু বিয়ে করব না। হ্যাঁ, আমি মরতে হলে এই ঘরেই মরবো, বাঁচতে হলে এই ঘরেই বাঁচবো। আমার যদি হায়াত যেখানে, এখানে যদি থেকে থাকে, এখানে। এই ভিডিওতে, এই লাইভে কিন্তু আপনি একটা কথা বলেছিলেন যে কি? বিয়ে করার পর যদি সে যদি না দিতে পারে তাহলে সমস্যা নাই, যদি সে না খায় তাহলে আমি না খেয়ে থাকবো, সে যদি, তাহলে এই কথাটা মানে প্রথমে এই কথাটা বললেন, এখন আবার বলতেছেন তখন না। আচ্ছা, তার ঘরে গেলে আমি কি করব, আমার হাজবেন্ড কি করবে সেটা আমি বুঝবো, কিন্তু আমার ফ্যামিলিটাকে তো বুঝতে দিব না। ফ্যামিলির মনে আঘাত দিয়ে তো কোনো কিছু করতে যাব না। মানে কি করতে দিবেন না, বুঝি নাই। ফ্যামিলির মনে তো আঘাত দিয়ে কিছু করতে যেতে পারবো না। আমি সুখের জন্য যে আমার ফ্যামিলির কষ্ট দিয়ে যাবো তা তো করবো না। আমি সবসময় চাইতাম আমার উসিলায় যদি আমার মা, আমার ছোট ভাইয়ের মুখে একটু হাসি আনা যায়, আমার উসিলায় যেন আমার মা, আমার ছোট ভাই ডাল ভাত খাইতে পারে, ডাল ভাত খেয়ে বাঁচতে পারে, তাদের মনের কষ্টগুলো একটু দূর হয়, বুঝছেন। শুধু আমার কষ্টগুলো দূর হোক, আমি সেটা চাই না। বাঁচতে হলে একসাথে বাঁচবো আমরা 3 জন, আর মরে যদি যাই না খেয়েও, তাহলে একসাথেই। আমি একা খেয়ে বাঁচবো, তারা বাঁচবে না, এটা হবে না। একজন লিখেছে আপুর হাসিটা অনেক কিউট। হতেই পারে। আবার একটা হাসি দিয়ে সে আর একটু খুশি করে দেন তাকে, কিউট বলছে সে,
যাও, আবার একটু হাসি দিয়ে দিল ভাই। আপনি মানে হলো হাসিটা দেখতে থাকেন এবং ভিডিওটা একটু বারবার বেশি 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 করে শেয়ার দেন না আপনারা, তাহলে হয়তো ভিডিওটি আচ্ছা, অনেক হয়েছে মানুষের কাছে এবার? ছড়িয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এই যে মাঝে মাঝে যে পোস্টগুলো দেন, আপনার ছবিগুলো তোলেন, তখন সেই ছবিগুলো যখন পোস্ট আচ্ছা করে আমি ছবি তুলি না, না না পোস্টও দিই না না। দেন না, কিন্তু আমাদের মানে যখন হলো থাম্বনেলে যখন ছবিটা দেই তখন কিন্তু ও আচ্ছা, দেখে ও আচ্ছা। বলে যে কেউ এই যে বলে অস্থির, কেউ বলে আপনারা মানে এত যখন- সুন্দর করে ছবি তোলে। এই আবার প্রতিবন্ধী কিভাবে, যখন ভিডিওটা দেখে তখন বুঝতে পারে আর কি। তো এই যে 3 ভাই বোন মা, আসলে আপনারা কিভাবে মানে এলো এই ঘটনাটা ঘটে, একটু আরে যদি আল্লাহ আমাদেরকে গো। এটা বলেছেন, এর আগেও বলেছেন, কিন্তু এই ভিডিওতে অনেকে নতুন করে দেখতে পাচ্ছে ভিডিওটি। সারা বিশ্বে মানে এলো মিলিয়ন বিলিয়ন লোক রয়েছে, তাদের কারো চোখে কেউ পড়ে, কেউ কখনো পড়ে না। যদি একটুখানি বলেন যে আপনার পাটা একটু দেখাতে চাচ্ছি, আসলে আপনি সত্যিকারের প্রতিবন্ধী কিনা। এই পাটা দিয়ে আপনি মানে হাঁটুর উপরে ভর করে দাঁড়ান না, হ্যাঁ এই হাঁটু ভর দিয়ে হাঁটতে হয়, এই হাঁটুর উপরে, হাঁটুগুলো কালো হয়ে গেছে হাঁটতে হাঁটতে। এই যে এই যে হাঁটুরগুলা হাঁটতে হাঁটতে কালো হয়ে গেছে। এটা মনে হয় না যেন হাঁটু, কি মনে হয়? কি যেন মনে হয় যেন একটা ফোড়া উঠছে বা মানে টিউমার, এমন হ্যাঁ কিছু মনে হয়। এইসব কিছু মনে হয়, আল্লাহ না করুক এইসব কিছুই না। দেখেন না পুরো পাটা কি, আর হচ্ছে যে এখানে কি, মানে আপনি এই পাটা বলতেছেন অনেক সুন্দর, এই তো এদিক থেকে, কিন্তু এত বাঁকা তেরা, তারপরে অনেকে মানে নিজের পাটাকে নিজে হ্যাঁ আপনি সুন্দর বলতেছেন। মাশাআল্লাহ, পা তো মাশাআল্লাহ অনেক আমার পা তো অনেক সুন্দর মাশাআল্লাহ। মাশাআল্লাহ, বাস ভালো, খুব ভালো ভালো কথা বলতে পারেন আপনি। মানে অনেকে বলে যে না অনেক পাকনা পাকনা, মেয়েটা এত পাকনা, হ্যাঁ কথার সাথে মানে হলো আর মানে তার ইয়ের সাথে কোনোটারই মিল নাই। আবার অনেকে কথা বলে যে না আর মাশাআল্লাহ সে অনেক ভালো কথা বলে, খুব মানে হলো ম্যাচুইট কথাবার্তা বলে। আবার অনেকে বলে যে না আমরা দোয়া করি, তাকে লাইক করি, সে একটা ভালো কিছু হোক। অনেকে একজনে লিখেছেন আই লাভ ইউ, বাপরে, তাই যাও, এই যে আই লাভ ইউ কথাটা বলছে। তারপর আরেকটা লিখছেন আই লাভ ইউ টু জান। মানে এতগুলো মানে এলো এত ভালোবাসার মানে বুঝলাম না। আজকে আপনার জন্য অনেক কিছু দেখতেছি এই ভিডিওতে। আচ্ছা আই লাভ ইউ অর্থ হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি, তাই না? ভালোবাসতেই পারে, আমিও ভালোবাসি সবাইকে। ও যে লিখেছে তাকে বাসেন না? বাসি, সবাইকে ভালোবাসি। তাকে তো বলে দেন আই লাভ ইউ টু বলে দেন একটু। ওকে, সে কি আপি নাকি ভাইয়া লিখছে? ভাই ভাই ইয়াং জুয়ান ছেলে। আচ্ছা যাই হোক, আই লাভ ইউ টু। মানে যাই হোক, তার মানে আপনি বুড়োদেরকেও না করেন নাই? আরে না, আসলে যাই হোক, ওই যে বলেন না বয়স, বলছে এখানে খারাপ কিছু বলে নাই, আর আমি ওইভাবে ভালোবাসাটা নিই নাই। বাপ রে বাপ, এই কথা বলার সাথে সাথে লাইক আর লাইক, তার মানে হলো কি বলবো, যত লাইক আছে সবগুলো একসাথে দিচ্ছে সে। আচ্ছা যাই হোক, আই লাভ ইউ টু বলছি এই কারণে যে ভাই হিসেবে বোনকে ভালোবাসতে পারে, বোন হিসেবে ভাইকে ভালোবাসতে পারি, ঠিক আছে? আল্লাহ মাশাআল্লাহ, মানে হলো যে ভাই আপনি মানে খুশি হয়ে গেছেন, মনে হয় কারো কাছে এমন মানে আই লাভ ইউ টু শুনেন নাই, কিন্তু এটা শোনার সাথে সাথে আপনার মানে হলো ঝড় হয়ে গেছে, যে মানে লাইক একটার পর একটা লাইক দিতেই আছেন। মাশাআল্লাহ, যে দিতে আছেন, এখনো দিতে আছেন, ভালো, আপনার দিতে থাকেন। আর ভিডিওটি যদি একটু বেশি শেয়ার দিয়ে দেন তাহলে আরো অনেকের কাছে ছড়িয়ে যাবে, আপনার এই মানে বার্তাটি অনেকের কাছে পৌঁছে যাবে, কমেন্টটি অনেকে দেখতে পাবে। আমাদের এই ভিডিওটি দর্শক আপনারা যারা দেখছেন ফেসবুক পেজে যারা রয়েছেন, এবং আপনারা একটু ফলো দিবেন এবং লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করে জানাবেন। আসলে আমরা এর পরবর্তীতে মানে এই যে এই পিয়ার মানে যে বিষয়টা, আসলে পিয়া কেন আজকে ক্যামেরার লাইভে আসছেন, আমরা তাকে হলো 2000 টাকা দিয়েছিলাম, এর আগেও 2000 টাকা দিয়ে গেছিলাম। আমরা যখন যে এখানে ওর ভিডিওটা করতে আসি তখন অনেক সময় ওদের বাজার করার টাকা থাকে না, যতটুকু পারি আমাদের সমর্থনগুলো আমরা দিয়ে যাই। সেটা ক্যামেরার সামনে হয়তো আসতে পারে না বা নেই না, ভিডিওটি করার পর যখন তাদের কাছ থেকে জানি বিষয়গুলো, তখন আমরা তাদেরকে যতটুকু পারি হেল্প করে যাই। কিন্তু এতে কিন্তু চলে না তাদের। সত্যি কথা বলতে কি, আপনারা মানে একটা পরিবারে যদি 3 জন ব্যক্তি যদি অসহায় হয়, 3 জন ব্যক্তি যদি মানে হলো প্রতিবন্ধী হয়, সেই মানুষগুলোর চলাফেরা করা যে কতটা কষ্ট, আপনার পরিবারে যদি কোনো ব্যক্তি এমন অসহায় থাকে, প্রতিবন্ধী থাকে, আপনার কাছে কেমন লাগবে দর্শক? আপনার কতটা মানে কষ্ট হবে, আপনি তাকে বই বেড়াতে কতটা কষ্ট। সবাই যখন রিক্সায় যাবে, আপনার আত্মীয় স্বজনের বাসায় যান না, আপনার এই প্রতিবন্ধী সন্তানটাকে নিয়ে গেলে সেখানে মানুষ কিভাবে চোখে তাকাবে? এই বিষয়গুলো একটু মূল্যায়ন করি। হয়তো মেয়েটা কথা বলে, ভালোভাবে কথাগুলো বলে, অনেক সময় অনেক কথাগুলোকে মানে হলো তার ভুলভ্রান্তি হয়, কথাগুলো বলতে গিয়ে সাজানো কি, সে যে পড়াশোনা করেছে, যেভাবে কথাগুলো বলছে, দর্শক কমেন্টে কিন্তু জানাবেন আপনারা আসলে শিক্ষা আসলে কি খারাপ না ভালো। অনেকে বাজে বাজে কমেন্ট করেন যে মেয়েটা মানে বদমেজাজি, মেয়েটা মানে হলো খারাপ, ভালো না, অনেকে বাজে বাজে কমেন্ট, সেগুলো উচ্চারণও করতে পারে না। আসলে সত্যি কথা বলতে কি, আমরা চাই না আপনারা ভালো কিছু কমেন্ট করে ভালো সাধুবাদ জানালে কিন্তু
আমরাও পারবো যে নতুন নতুন ভিডিও নতুন নতুন মানে হলো ভিডিওগুলো ক্রিয়েট করতে আপনারা আপনাদের সামনে নিয়ে আসতে আমরা চেষ্টা করব দর্শক। আর যদি আপনারা যদি বাজে বাজে কমেন্টগুলো করেন তাহলে তো আমরা চিন্তা করবো যে না এই পরিবারের ভিডিওটি আর করা যাবে না বা একে আর সামনে নিয়ে আসা যাবে না। আমরা চাই একটা পরিবারের একটা সমাধান দেখতে চাই, একটা ভালো একটা অবস্থান দেখতে চাই, সেটাই কিন্তু আমাদের লক্ষ্য থাকে। ওর যদি বিয়েটা হয়ে যায়, একটা পরিবারে যায়, একটা সংসারে চলে যায়, তাহলে কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে এই মেয়েটার দায়িত্বটি নিয়েছে এবং একটা ভালো একটা অবস্থানে চলে আসছে। আমরা তার মায়ের সাথে একটু কথা বলি, একটা মানে চূড়ান্ত বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার যে সুযোগটা পায়, যে ব্যক্তি টাকাটা দিয়েছেন, অনেকে মানে যে দায়িত্বটা নিতে চাচ্ছেন, সেটার মানে হলো তার মায়ের কথাটা কি, আমরা সেটাই ক্লিয়ার পাবো আজকে তার কাছ থেকে। যে তার মায়েকেও দেখতে পাবেন যে দর্শক, অনেকে বলেন যে তার মা তো প্রতিবন্ধী না, তো আপনারা কিভাবে প্রতিবন্ধী বানালেন, সেই বিষয়গুলো আমরা একটু শুনবো। আমরা একটু তার মায়ের সাথে একটুখানি উঠে বসেন, আপনি মেয়ের পাশে গিয়ে বসেন, একটু পাশে যান। আজকে মানে হলো থাকলে ভালো হতো। হ্যাঁ, মোবাইলটা ধরে না রেখে দাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি আল্লাহ দিলে ভালো আছে। আপনি তো মামা মামা ডাকেন, তা আমাদেরকে একটু বলবেন যে না আপনার পা তো সমস্যা, আপনি প্রতিবন্ধী, জি আপনার ছেলেও প্রতিবন্ধী, মেয়েও প্রতিবন্ধী, আপনি প্রতিবন্ধী, এর কারণটা কি? আপনারা কি জন্মগত? না, আমরা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। গাড়ি অ্যাক্সিডেন্ট? জি। সেই অ্যাক্সিডেন্টে কি আপনার স্বামী কি মারা গেছে না বেঁচে আছে? হ্যাঁ, পিয়ার আব্বু মারা গেছে। আর আমরা সিটটা বিটে এক এক জায়গায় গেছিলাম, মানুষে আমাদের হাসপাতাল ভর্তি করছে। পরে জ্ঞান আসার পরে আমার আত্মীয় স্বজনকে ফোন করছে, পরে চিকিৎসা নিয়েছে। মানে চিকিৎসা নিয়েছে। আপনি আমাদেরকে একটু বলবেন যে আসলে আপনার এই যে মেয়ের বিয়ের বিষয় নিয়ে অনেক কমেন্ট আসতেছে, অনেক কথা আসতেছে, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? বিয়ে গাছে যদি বড়ি থাকে সবাই ঢিল মারে, কিন্তু আমি চাইতেছি আমার মেয়েটা ভালো একটা ছেলে, ভালো হইতে কি আমার মেয়ের প্রতিবন্ধী হইলা যে আর একটা মেয়ের ঘর নষ্ট করে যাইব, আমার মেয়েও চায় না, আমিও তার এই শিক্ষা দিই না। আমি চাই ওই লোকের ছেলে আছে, বউ আছে, তাদের রেখে যদি আমার মেয়ে যায় ওই ঘরে, তাইলে আমার মেয়ের অবিচার হবে, আল্লাহর উপরে হবে। কারণ ওই মহিলার বাদ ভেঙে আমার মেয়ের শান্তিটা আমি চাই না। আমি চাই যাদের বউ মারা গেছে বা যারা অনবিবাহিত অনেকে আছে, বয়স্করা বিয়ে করে নাই, তারা গার্জিয়ান নিয়ে আমার মেয়েটারে নেবে, এটাই আমি চাই। মানে গার্ডিয়ান ছাড়া আপনি মেয়েকে দিবেন না? গার্জিয়ান ছাড়া না, দিব না। কারণ আমার মেয়ে প্রতিবন্ধী, ও বাবার আদর পায় না। ওরও তো বিয়ে দিলে দুই একটা বাচ্চার মা হবে, ওর ছেলে মেয়েগুলো তো ওর বাবারই খুঁজবে, এই জন্য আমি। তো এই যে আপনার মেয়েকে বিয়ে করতে আসছে যে ব্যক্তি, তাকে আপনি ভাই বললেন কেন? তাকে আমি ভাই বলাও আমার হয়েছে, আমার আব্বুর চেয়েও বড় সে বয়সে। আপনার বাবার চেয়েও বয়স বেশি? জি। কি বলেন আপনি? আমি ভাই বললাম, আমি লজ্জা পাইছি। মানে কি বলার ইচ্ছা ছিল? আপনার মেয়ে তো হাসতেছে, হ্যাঁ, যে আপনার কি বলা উচিত ছিল তাকে তার বয়স দেখে? যে আমরা তো গরিব মানুষ, ইফতার তো করি না, তো একজনের ফ্রিজে 10 টাকা দিয়ে পানি খাই, একটু সারাদিন গলা শুকাই থেকে আমি একটু পানি খাই আর নামাজ পড়ি, নামাজ পড়ার পরে ভাত খাই। পরে আমি পানি আনতে গেছি 10 টাকা দিয়া, তো এক লোক বলতেছে কি আপনাদের তো অনেক কিছু সাহায্য বিদেশ থেকে নিয়ে আসছে, আপনার করে খোঁজদাছে। তো আমি কি মিথ্যা কথা কই না, সত্যি আল্লাহর কসম। পরে আমি গেছি, তো ওই লোকটা আবার আমার সামনে পড়ছে, পড়ার পরে কয় কি আসসালামু আলাইকুম, প্রতিবন্ধী পিয়া ঘর কোনটা? আমি পিয়া তো আমার মেয়ে, আসেন আমার লাগে। পরে নিয়ে আইসি, সে একটা পুরান প্রতিবন্ধী গাড়ি আনছে, তার নাকি কে ছিল, সে মারা গেছে। তো আমরা বুঝছি যে সাহায্য সমাধা করবে, রোজার মাস ইফতার টিফতার দিবে বা টাকা টুকা দিবে বাজার সদাই করার জন্য। পরে উনি বলে যে আমি তার ভাই বলছি, আর চেঁচামিটা ভাইয়া, আপনি আমার ভাই বলবেন না? পরে আমি বলি কি আচ্ছা ঠিক আছে, ভাইজন বলবো না, তো তোমার বাবাই বলি। বাবা বলছি। পরে পিয়া তো আবার বুঝে না কই থেকে জানি পিয়া আইসে, পিয়া ঘরে ছিল না, পাশের ঘরে ছিল না, বাথরুমে ছিল। আচ্ছা সালাম দিছে, আঙ্কেল বলছে। আঙ্কেল বলাতে সে আরো পিয়া বলছে কাকে? আঙ্কেল বলছে কে? ওই লোকটা আইসা পিয়া দেখছে, যে বিয়ে করতে আসছিল। হ্যাঁ, বাথরুমে পিয়া কি বিয়ে করতে আসছিল? জি, পিয়া তো বাথরুমে ছিল। তো বলে কি ওনার সামনে পাইছে, আমারও পাইছে, তো ওনার সালাম দিছে, বলে কি আঙ্কেল আসসালাম আলাইকুম। তো উনি বলে কি আমার আঙ্কেল বলবো না, সেইটা আমি তো ফায়ার। তারপরে পিয়ারা বলি কি থাক, আঙ্কেল বলো না, উনি তোমার বিয়ের জন্য আসছে, ভাইয়া বলো। এতে উনি চেঁচামিটা চলে গেছে।
চলে যায় না, 2 দিন থাকতে চাইছিল, কারণ আমার একটা উপযুক্ত বিয়ে না করে মানে হলো আপনার ঘরে থাকতে চাইছে। হ্যাঁ 2 দিন সে বেড়াবে, সে দেশ থেকে আসছে তো 2 দিন আমি বলছি যে বাবা আমরা গরিব মানুষ, আমি রাত হলে ঘরে তালা দিয়ে শুই, আমার শিয়ানা মাইয়া যুবক মেয়ে, তোমার সাথে একটা ঘটনা না হইলো, লোকে যদি বলে যে ঘটনাটা হয়েছে আমি তোমার রাখবো না, তুমি পুরুষ মানুষ, মহিলা হইতা আমাদের মাঝখানে শুইতা, সেই জন্য সে রাগ করে চলে এখন গেছে। পুরুষ মানুষ দেখে মাঝখানে শুতে পারে নাই, না কেন রাখতেও পারবেন না ঘরে। না আসলো বেটা বিয়ে করতে, বিয়ে করে মানে জামাই হইলে তো বাসা থাকতে পারতো না। হ্যাঁ জামাই হলো অবশ্যই আইন মতো সে থাকবে, আমিও বলে দিছি, আমিও মানে যাইতেই চায় না, জামাই বুঝছেন? হলে তো তার আমার- আদর করে রাখবে। আমি তখন ওই রুমে, এই রুমে সে বসে আছে, এই রুমে বসে বসে সে মোবাইলে কথা বলতেছে, আর আমরা তাকে অনেক বসতে পরে মোবাইলেই তার আত্মীয় স্বজনরে ফোন দিয়ে ঠেস মেরা কথা কয়, কইস যে মেয়ের দেখতে এসে, যে মেয়ের লগে ভাবলাম সংসার করবো, বিয়ে করবো, অসহায় দেখা মায়ের দেখে কি মুখের কথা এত বড় বড় যে মানে অনেক কিছু বললো, ঠিক আছে ঠেস মেরা। পরে আমি কি আর করবো, অসহায় দেখা চুপচাপ শুয়েছি। তো পরে দেখি উনি যাইবই না, যাইতেই চায় না, অনেক রিকোয়েস্ট করি যে আঙ্কেল, মানে ভাইয়াই বলছি পরে দিয়া যে ভাইয়া আসলে এখানের মানুষ তেমন একটা ভালো না, এই সেই অনেকটা বদনাম উঠে দিব, কখন কি হয়ে যায় বলা যায় না, তখন কিন্তু আপনারও ক্ষতি আমারও ক্ষতি, আমিও চাই না আপনার ক্ষতি হোক, আর আপনিও যদি না চান আমার ক্ষতি হোক, তাহলে আপনি মানে দেখেন আপনার আত্মীয় টাত্মীয় আছে কিনা তাদের পাশে থাকেন, এগুলা বলছি। বা যদি দেশে পারেন যাইতে তাহলে চলে যান, আমাদের এখানে থাকার জায়গা নাই, আসলে যদিও আপনি থাকতে চান রাখতে পারবো না, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তো, তারপরও দেখেছি উনি কেমন কেমন করে, আমি আবার অন্যরকম। পরে আমি কি করছি, ঘরে থাকতেছি না, আমি আমার মারে বলতেছি আম্মু আপনি দেখেন ব্যাপারটা, আর আমি দেখি। পরে আমি ওয়াশরুমে চলে গেছি, ওয়াশরুমে আধা ঘন্টা বসেছিলাম, মানে উনি যাওয়া, আমি মনে করছি উনি যাবে তারপর আমি আসবো, তারপরে দেখতেছি যায় না, আইসা দেখি পরে দিয়া আমি বসে আছি এই ঘরে। পরে আমুরে বলছি, পরে উনার ডাক দিছি, ডাক দিয়ে এগুলো বুঝায় বলার পর বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমার জন্য আপনাদের প্রবলেম হোক এটা আমি চাই না। পরে চলে গেছে, মানে বিয়ে করে বউ নিয়ে যাবে। ওনার ইচ্ছা ছিল উনি আমাকে বিয়ে করবি, মানে মনে করেন আজকে আসছে, আজকে থাকবে এখানে, কালকে আমাকে বিয়ে করবে হয়তো, বা বিয়ে করে হয়তো ওনার কাছে নিয়ে যাবে, এরকম কিছু। এটা হয় নাকি, বিয়েটা কি বলেই হইলো, এরকম কিছু, বুঝছেন? মানে যাবে না বাসা থেকে, বউ নিয়ে যাবে। হ্যাঁ এরকম। পরে আমার একটা ভাইয়া আছে এখানের, আমারে বলতেছে, আমি জানতাম না, পরে আমি একটু দোকানের সামনে ছিলাম ইফতারের টাইমে, মানে কি জানি আনতে গেছি, পরে দিয়া বলতেছে কি কিরে তোরা তো বিয়ে করতে আসছে, তোরা তো ওই বুড়া বেটা বিয়ে করে নিয়ে যাবো কইতাছে। আমি কি আসলে সত্য? কয় হ্যাঁ সত্যই তো, মিথ্যা নাকি? আহা রে তোরে নিয়ে যাবো, এরকম একটা ইঙ্গিত দিয়ে কথা কইল, নিয়ে যাবো তোরে, এরকম করে কইছে। পরে আমি জানি না, পরে আইসা মার লগে কইতাছি, কর পর আর কি শুনলাম। পরে উনার আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আঙ্কেল আপনি কি ব্যাপারে আসছেন, আসলে সত্যি করে আবারও আঙ্কেল? হ্যাঁ, পরে দিয়ে তো চেতলো আবার, এই মানে কিসের আঙ্কেল, তোমার না বলছি আঙ্কেল বলতে না, কেন আঙ্কেল বলতেছো, এই সেই। পরে আমি বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, সরি ভুলে গেছে ভাইয়া বলছি। পরে ভাইয়া ভাইয়া বললাম, পরে তো চলে গেল, যাক ভালোই লো এখন। মানে বিয়ে করতে আসলো সেই জামাইরে আপনি মানে আঙ্কেল বলছেন, তো বেটা তো রাগ হইতেই পারে। আবার আপনার মা বলতেছে ভাই, যেখানে আপনার বলা দরকার ভাই, আপনার মা বলছে ভাই, তো আপনার মাও মানে কষ্ট পাচ্ছে যে না আমি কিভাবে ভাই বলবো, সে তো আমার বাবারও বয়স বেশি। তো আচ্ছা দেখতে কেমন ছিল লোকটা একটু যদি বলেন। আমি বলছি না আমার মা, না না আপনার মায়ের কাছ থেকে একটু শুনি, কারণ আপনি তো মিথ্যা বলতে পারেন, অনেকে মানে আপনার কথা বিশ্বাস করেন, আপনার মায়ের কথা অনেক বিশ্বাস করে। দেখতে তো আমার বাবার মতোই ছিল। আচ্ছা মোটা ছিল আপনার বাবার? আমার আব্বু ওইরকমই ছিল, কিন্তু আমার আব্বুর দাড়ি ছিল, ওনার দাড়ি নেই। ও দাড়ি ছিল, হিন্দু না তো? না হিন্দু না, মুসলমান। আচ্ছা যা হোক, আপনাকে মানে আপনার মেয়েকে বিয়ে করতে আসছে, ভালো একটা পাত্র, সেই হিসাবে সে মানে অনেক আশা ভরসা নিয়ে আসছে। এই মানুষটার মনটা ভাঙলেন কেন আপনারা? বিয়ে যখন দিবেন না, তাহলে আপনি কেন ভাইয়া বললেন? আপনার মেয়ে বললো কেন আঙ্কেল? এই জন্য কি ডাকা যাবে না? হ্যাঁ, একজন আসলে কি তারে ফিরাই দিব, ধইরাই কথা শুনবো না, না শুনেই আপনি তো কথা শুনছেন, তারে বসতে দিব না? তো একবারের জায়গায় দুইবার তিনবার আঙ্কেল বললেন, আরে তারে বেটা তো রাগ করাই দিলেন। আমি তারে বসতে বলছি যে আচ্ছা আঙ্কেল বসেন। উনি তো বসতে না, উনি থাকতে চাইছে, আপনি থাকতে তো দিলেন না। থাকতে কি দেওয়া যায়? এটা কি হবে বলো? ঢাকা শহর মানে বসতে আইসা শুইতে চাচ্ছে। হ্যাঁ বসতে এসে কথা আছে না,
বসতে চাইলে কি জানি বসতে দিলে কয়, খাইতে দিলে শুইতে চায়, শুইতে দিলে বইতে চায়, ঠিক আছে, এগুলা কয় মানুষে শুনছি। তো এরকমই তো, আপনি তো বলেই ফেললেন আমি মানুষের ওনারে খাইতেও বলছি, আমি বলছি যে আচ্ছা আমাদের সাথে ইফতার করেন, শরবত বানাই দিলাম, আমরা যেরকম শরবত দিলাম, আমি নিজে না খাইয়া শরবত উনারে দিছি। আমার আম্মু সেদিন রোজা, আম্মুর রোজা শরবত দিই নাই, উনারে শরবত দিছি। তারপরে হচ্ছে যে আমাদের ঘরে ভাত ছিল, তরকারি ছিল, হ্যাঁ কি জানি নিরামিষ নাকি কি জানি, যাই হোক যাই জুটছে, আমি তারে বলছি ভাত খেতে, তা আমার খিদা লাগছে অনেক, আমি খাইতেছি, খাওয়ার আগে অনেকবার সাপছি, খাইবো না, তার একটাই জিদ, কেন বিয়ে করবো না তারে, হ্যাঁ তারে কেন বাবার বয়সী বললাম, আমি কেন প্রথম এসে সে আপনাকে কি বললো? প্রথম প্রশ্নটা কি করলো বাসাতে ঢুকে? প্রথম প্রশ্নটা করে কি, এই যে গাড়িটা আছে না, গাড়িটার এখানে ঢুকাইলো, দেখলাম আইলা, তারপরে ঢুকানোর পর গাড়িটাতে কি আপনাকে বসাবে? আমি কি জানি এটা কি পালকি নাকি এমন কিছু? কি কিসে বসাতে? এটা হুইলচেয়ার। হুইল চেয়ার, আচ্ছা হুইল চেয়ার। এটা কার জন্য দিছিল? আপনার জন্য? না, আমার ছোট ভাইয়ের জন্য। তাই আমি বললাম কি আচ্ছা এটা কি, বলে কি এটা হুইল চেয়ার, আমি বলি কি ও আচ্ছা এটা তো দেখে মনে হইতেছে পুরান। পরে বলে হ্যাঁ আমার একটা গ্রামের একটা আঙ্কেল আছে, সে মারা গেছে কিছুদিন আগে, তো ভাবলাম এটা কি করবো, এই জন্য নিয়ে আসছি তোমাদের জন্য। তারপরে আমি বললাম আপনি তো কোনো যোগাযোগ করে আসেন না আমাদের সাথে এসে। পরে বলতেছে হ্যাঁ যোগাযোগ করার মতো নাম্বার পাইনি, আসলে আমি অনেকবার ট্রাই করছি তোমাদের নাম্বারটা নিতে, কিন্তু নাম্বারটা পাই নাই, কিন্তু তুমি ঠিকানা বলছিলা, ওই ঠিকানা মতন আসছি। নাম্বারটা নাকি উনি ফেসবুক পেজে পায় নাই আমার, বলে যে সাংবাদিকরা নাম্বারটা দেয় নাই। তাই আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আসতেন যেহেতু তাহলে বসেন। আমি বলছি কি বসেন, আমি তো ওই রুমে আর কি, তখন বলছি যে আচ্ছা আঙ্কেল বসেন, আমি তো আর জানি না, ঠিক আছে, আমি বলছি আচ্ছা আঙ্কেল বসেন। এর মধ্যে আমার আম্মু আসছে, পরে উনি আমার সাথে রাগারাগি করতেছে, আবার এর মধ্যে আমার আম্মু আর কি বইলা ফেলছে যে ভাই বসেন, ঠিক আছে, আম্মুর লগে রাগারাগি করছে। পরে আর কি করবো, তারপর তারে ভাই বললাম, তখন আর আমার আম্মু তো এমন কথা বলে নাই, আমি বলছি আর কি যা বলার। মানে যা বলার আপনিই বলছেন, মানে জামাই আসছে বিয়ে করতে, সেই জামাইকে বউ বলে বলছে, মানে ভাই আচ্ছা যাও আর বলবো না। এটা বলার কারণটা হলো এই কারণে যে দুনিয়াতে মানে এমন ঘটনাও ঘটে, সেটার প্রমাণ আপনি নিজে। আপনি কি কখনো ভেবেছিলেন যে এমন মানুষ আপনাকে বিয়ে করতে আসবে? না, আমি কোনোদিনও ভাবি নাই, কিন্তু এখন ভাবতে হয়, আল্লাহ আসতেই পারে। আচ্ছা এবার আপনি বলেন আসলে মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন, যে ব্যক্তি আপনার মানিলেও আপনার মেয়ের মানে দায়িত্বটা নিতে চাচ্ছে, প্রতি মাসে 10,000 টাকা করেও দিতে চাচ্ছে, সেই মানুষটার বয়সটা আসলে হয়তো একটু বেশি হতে পারে, 40-45 বছর হতে পারে বা 30-35 হতে পারে। 30-35 হোক অসুবিধা নাই, কিন্তু সে ভালো হবে, তার মনটা ভালো হবে, আমার মেয়েরা আদর করবে, ভালোবাসা দিবে। কিন্তু তার বউ বাচ্চা থাকলে ওটা হবে না, বুঝছেন? তার বউ থাকলে হবে না, না বাচ্চা থাকলে হবে না, না, কারণ আমার মেয়ে তো তার কাছে বিয়ে বসবে খাইতে পড়তে, সে কেন আরেকজনের ভাত ভাঙিয়া সে তার নিয়ে যাইবে? মানে এটা আপনি চাচ্ছেন না? ওই যে আমার কথা আর আমার আম্মুর কথা একই, দেখছেন তো। এবার আমরা একটু আপনার কাছ থেকে কত কথা অনেক শুনছি, আমরা একটু আপনার মায়ের কাছ থেকে শুনি, তাহলে আপনার মা তো আবার গোলায় ফেলবে আপনার কথা শুনে, আবার আপনার সুরেশ কথা বলবে। আমরা একটু আপনার মায়ের, ঠিক আছে বুঝতে পারছি, আপনার মা একটু মানে ক্লিয়ারলি কথা বলতে চায়, আমি যা বুঝতে চাচ্ছি যে আপনাকে বিয়ে দিতে চায়। আপনি কি সত্যিকারের অর্থে বলেন তো আপনার মেয়েকে বিয়ে দিতে চান কিনা? অনেকেই বলে যে আপনার মেয়ে বিয়ের নাটক করে মানুষের কাছ থেকে শুধু টাকা নিতে চায়, পরে আর বিয়ে করে না। না না, আমি চাই আমার একটা অসুখ হয়েছে, মান সম্মান থাকতে, ও একটা মেয়ে মানুষ, আমার পারভেজ যদি রাস্তায় ল্যাংটা হয়ে থাকে আমার মান সম্মান যাবো না, কিন্তু আমার পিয়ার বুকের উন্মান না থাকলে আমার ইজ্জত যাবে। আমি চাই যেরকম ইজ্জতটা ধরে রাখছি আর ভালো মানুষের হাতে ইজ্জতটা উঠাই দিতে, তো আমি মরে গেলেও কবরে যাই শান্তি পাবো। কিন্তু মেয়ে তো আপনাকে ছাড়া মানে এলো আপনার দায়িত্বটা যদি না নেয় তাহলে বিয়ে করবে না। এটা মেয়ে তো মুখে বলে, মুখে বলতেছে, ঘর সংসার করলে মেয়েও ভুলা যাবো, জামাই যদি ভালো হয়। মানে জামাই যদি ভালো হয় তাহলে মানে এলো মেয়ে ভুলে যাবে, মানে তার মানে এলো খরচা চালানো লাগবে না, মানে মেয়ে সুখে থাকলে তো আপনি সুখী। হ্যাঁ, আমার মেয়ের সুখে আমার সুখ, নাকি আপনাকে চালাইতেই হবে, আপনাকে টানতেই হবে? না, আমার মেয়ের সুখে থাকলে আমি একটু খুশি, আমি দেখতে হবে না। মেয়ে তো এটা কথার কথা বলছে, বা মার জন্য একটু এখন মায়া, স্বামী পাইলে তখন মায়া আরো ভুলা দেবো, স্বামী ভালো হইলে। মানে জামাই পেলে মাকে ভুলে যাবে? আসলে ভালো জামাই হইলে অবশ্যই সে সুখে শান্তিতে থাকলে ভুলবে না। ভালো জামাই পেলে ভুলে যাবে মাকে? আরে না, আপনার মনে হয় হ্যাঁ এগুলা কইতাছে দেখা, হ্যাঁ চাই আমার সুখ, কিন্তু আমি চাই ওনাদের সুখ।
তাহলে এই দুই সুখের টানাটানির মধ্যে কি বিয়েটা হবে না তাহলে? ইনশাল্লাহ হবে, হলে হবে, আর যদি না হয় না হবে, তাহলে ইনশাল্লাহ হবে। এই হলে হবে, না হলে নাই, আমার তাতে সমস্যা নাই, আমি বাঁচতে চাই আমার মা না না, আমি আল্লাহর কাছে দোয়া করি হবে। কোনটা সত্য আসলে? আপনি বলছেন মানে আমার মাকেই লাগবে, আর আপনি বলতেছেন না আমার মেয়ে সুখ হলে চলবে, কোনটা কোনটা আসলে ও ক্লিয়ার? বাচ্চা মানুষ, ও বলো বাচ্চা মেয়েকে বিয়ে দিবেন তো পিটার দিবেন হাতে? দিব, ইনশাল্লাহ বাচ্চা এই ঘর সংসার করতে পারবে। এই বাচ্চা ঘর সংসার করতে পারবে? জি। না কিভাবে বুঝলেন যে বাচ্চা ঘর করতে পারবে? একদিন দুই দিন একদিকে থাকলে মুখে বলেন বাচ্চা, অন্যদিকে আবার বিয়ে দিতে চাচ্ছেন। বাচ্চার কি আবার বিয়ে হয় নাকি? হয়। বাচ্চা ও তো এখন বুঝে না, স্বামীর ঘরে যাইলে সব বুঝবে। স্বামীর ঘরে গেলে বুঝবে, এখান থেকে বুঝে দিবেন না? বুঝে যতটুকু বুঝে, মা বুঝে যে মার কাছে আছে, মা ঘরের ভিতরে যে মানে ছেলেটা বিয়ে করতে আসছে তাকে ভাই বলছেন, আবার ও আঙ্কেল বলছে, এতে বেটা খেপে গেছে। আবার আচ্ছা, তার স্বাস্থ্য এগুলো দেখে, বাদ দেন তো। তার স্বাস্থ্য দেখে মানিল আপনার মেয়ে ভয় পেয়ে গেছে। মেয়ে তো হ্যাঁ, কেমন জামাই পছন্দ আপনার? আপনারও তো একটা মানে একটা মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন, কেমন বয়সী একটা মানুষ দরকার, কি ধরনের মানুষ দরকার? না ও যেরকম ওর বয়সের তো এরকম একটা বয়স আছে না, একটা মানানসই আছে না। মনে করেন 30-35 এরকম হোক, সে অনবিবাহিত হবে বা তার বউ মারা গেছে, এরকম হোক, অসুবিধা নাই। কিন্তু গার্জিয়ান ছাড়া বউ আছে, বাচ্চা আছে, আবার পিয়ারে বিয়ে করবে, 2 দিন পর আবার পিয়ারও ফালাই দিবে, এরকম চাই না। তো কেমন জামাই চান আপনি? যে জামাইটা আপনার মানিল আপনার মেয়েকে মূল্যায়নটা করবে, আপনাদেরকে মূল্যায়ন করবে যতটুকু পারবে, তার যাই হ্যাঁ আছে। অবশ্যই এরকম। আমাকে করুক বা না করুক, আমার মেয়ের মূল্য দেব, এটাই করে নিয়ে আপনার মেয়ে তো এটা মানে না। আমার মেয়ে ও ছোট মানুষ, বলো ওর কথা কি বুঝলা যে বাবারে আদর পাইলে বনের পশু হার মানে। ইস, আরে না ধুর, হ্যার কথা হইব, আমার কথা হইব। আমি আর কি যেরকম আপনি বলছি কি মায়ের অবাধ্য সন্তান? না, অবাধ্য সন্তান না, তো কিন্তু মায়ের কথা আপনি মানতেছেন না আপনি? কিন্তু ওই যে মার নিজের সুখ বাদ দিয়ে আমার সুখটা চাইবো, এরকম আমি চাই না। আমি চাই না যে আমার মার মানে কোনো ক্ষতি হোক আমার ধারায়, আমার সুখের জন্য আমার মায়ের কোনো সুখ চলে যাক, এরকম চাই না। আপনার মেয়ে তো এক কথায় মানিল মায়ের সুখ ছাড়া আমি মানে বিয়ে করব না। এই তো ঈদের পরে আল্লাহ যদি আল্লাহর হুকুম হয় আমার অপারেশনটা হবে। কথাবার্তা কি হয়ে গেছে? না আমার কারোর সাথে চূড়ান্ত কথা দিয়েছেন জি না, বিয়ে হবে এমন কারো কোনো বর পছন্দ হয়েছে? আরে বাবা না, ওইটা আল্লাহ যদি ভাগ্য রাখে। এই যে আপনি যে এই যে বোবা ছেলে মানে বিয়ে করতে চাচ্ছে, টাকা পয়সার মালিক, কিন্তু আপনার মেয়ে মানে এলো কথা বুঝবে না, এই জন্য মানে বিয়ে করবে না, এই কথাটা জানিয়ে দিয়েছে। ও ভাগ্য হলে বোবা হইলে অসুবিধা নাই, সে দেখো না, আমি আগে জানাই দিছি। দেখাশোনা করো। না আমি বলে দিছি যে যদি ভালো হয় অবশ্যই। আপনার মেয়ে হবে না, আপনি বলেন হবে, তাহলে আপনি না, হ্যাঁ আমার বলবেন, মেয়েও- ফোন তো আপনি ধরেন বেশিরভাগ, তো আপনি হ্যাঁ বললে তো হবে না, তাহলে দেখতেছি যে মেয়ের কথায় না সিদ্ধান্ত আমার মেয়ে চূড়ান্ত, তো না বলে না, না বলছে পিয়া। কোনটা? বোবাকে বিয়ে করবে না। আমি বলছি যে হ্যাঁ করব, ভাগ্যে থাকলে। আপনাকে বলছিলাম ও ভাগ্যে থাকলে করবে, আচ্ছা যাও, OMG। তাহলে ভাগ্যে থাকলে করবে, কিন্তু আপনি মানিল সব কথাই বললেন, সব বিছনে মানিল। এখন আপনাদের সংসারের হালটা কি একটু বলবেন? মানে সংসারের আপনাদের হাল তো- অসুখটা বলছেন, আপনার প্রবলেমটা কি হয়? প্রবলেমটা হয় রাস্তায় তো যেতে হয়। আমি চাইছিলাম যে ভালো একটা ছেলে হলে একটু কাজকর্ম, আমাদের তো হাত পা নাই, আমরা একটা গার্মেন্টস করতে পারি না, কাজ করতে পারি না। তো পিয়ারে যদি ভালো ছেলে দেখ, পিয়ারে নিয়ে যদি সে আদর ভালোবাসা দিয়ে রাখে, আমি পারবে সে নিয়ে যে কোনোভাবে সারাদিন এক দরকার হয় 3 বেলা খাইতে, আমি 1 বেলা খাইলেও খুশি, আমার মেয়ে শান্তিতে আছে, এটাই আমি আল্লাহর কাছে খুশি। মানে আপনি চাচ্ছেন যে মানিল আপনাদেরকে কোনো সহযোগিতা না করুক, মেয়ে সুখে থাকলে আমার সুখ। হ্যাঁ, সে পারলে করবে, আর না পারলে তো কোনো কিছু করার নেই। তার মানে এলো এর আগে যে কথাগুলা ছিল সেই কথাগুলার মানে চূড়ান্ত কথাটা আপনি বলছেন, জি এটাই চূড়ান্ত কথা। হুম, মানে এটা এই কথাই আপনার শেষ কথা, যে আপনাদের সহযোগিতা করতে পারলে করবে, না করতে পারলে না। হুম, আমার মেয়েটার সুখে রাখো, এটাই। আমার মেয়ের মারধর না করুক, একটু আদর ভালোবাসা দেব। সে যে প্রতিবন্ধী, এটা যেন কোনোদিন তুলনা না দেয়, সে যেন বুঝতে না দেয় ও প্রতিবন্ধী, এটা যেন বুঝতে না দেয় যে প্রতিবন্ধী হলেও তার আমি অনেক আদর ভালোবাসা দিয়ে আমার বুকে জড়ায় রাখবো, এটাই। আমি মা হইয়া যতটুকু আদর ভালোবাসা দিয়ে ধরে রাখছি, তার চেয়ে যেন বেশি সে আদর ভালোবাসা দিয়ে ধরে রাখে। প্রিয়া, আপনার মানিল ইচ্ছা শক্তি এবং চিন্তা ভাবনা থেকে আপনি বলেছেন যে আপনার মাকে সুখে রাখার জন্য আপনার নিজের থেকে আপনার কথাটা বলেছেন, কিন্তু আপনার মা আবার আপনার কথাটাই বলেছেন যে মেয়ে সুখে থাকলে আমার সুখ। এটাই কি চূড়ান্ত? হ্যাঁ এটাই। এখন কেউ চায় না কারোর সুখ কায়রা নেই,